হসপিটাল থেকে টাকা চুরি করে অজানা এক গন্তব্যে এসে আছি কাল থেকে। কাল রাত থেকে শুধু একটা কথাই ভাবছি, জয়ের বলা কথাটা, তুই সুস্থ হলে আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব, তারপর দুই বন্ধু দুই ভাইয়ের মতো থাকবো। জয়ের এই কথাটা বারবার আমার মাথায় ঘুরতে থাকে আর আমাকে ঘুমোতে দিচ্ছিল না। আর এদিকে আমার মন বলতে থাকে, এতদিন তো নিজের পরিবারের 3টা মানুষের ঘাড়ের বোঝা হয়ে বসেছিলি, যার ফল হিসেবে এখন পড়ে রয়েছি। তুই আবারও একজনের ঘাড়ে বোঝা হতে যাচ্ছিস। জানি জয় তোর বন্ধু, জানি জয় আমার বন্ধু, শুধু তাই নয়, ছেলেটা অনেক ভালো, তার সাথে পরিবারের মানুষ অনেক ভালো। ওনারা যতই ভালো হোক না কেন, ওনারা তো মানুষ। যেখানে এত বছর ধরে আমার পালিত পরিবারের মানুষ আমাকে ঘাড়ের বোঝা ছাড়া আর কিছুই ভাবে না, সেখানে ওনারা আমাকে কি ভাববে? ওনারা কি বোঝা ভাববে না তার কি গ্যারান্টি আছে? তার উপর আমার প্রাণপ্রিয় প্রেমিকা আমার উপর যে চরিত্রের সিল লাগিয়ে দিয়েছে, তাতে করে কোনো পরিবার, বিশেষ করে যাদের বাড়িতে একটা মেয়ে আছে, তারা তো আমার মতো একটা খারাপ ছেলেকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইবে না। আর জয়েরও তো একটা বোন আছে যে আমার বোনের সাথেই পড়ে, তারাও নিশ্চয়ই তাদের বাড়িতে নিতে চাইবে না যদি আমি তার মেয়ের সাথে কিছু করি সেই ভয়ে। সারা রাত ভর এগুলোই ভেবেছি। অনেক চেষ্টা করেছি একটু স্বার্থপর হয়ে সবার সামনে থেকে যেতে, কিন্তু আমি পারিনি। তাই তো ভোর হওয়ার কিছু সময় আগেই সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই জয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করে হাসপাতাল থেকে বেরিয়ে যাই। হাসপাতাল থেকে বেরিয়ে আস্তে আস্তে হেঁটে কোনো মতো কষ্ট করে বাস স্ট্যান্ডে গিয়ে একটা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। বাসের টিকিট কেটে বাসে ঠিকই উঠে পড়েছি, কিন্তু তখনও জানি না এই শহর থেকে যাওয়ার পর কি করব, কোথায় যাব। অবশ্য এখন মাথায় এত জিনিস নেই। এখন শুধু এই শহর থেকে বেরোয়ার চিন্তায় মাথায় ঘুরছে। এই শহর থেকে বেরোয় আমি সরাসরি ঢাকা শহরে চলে যাই। বাকি রাতটুকু বাসের ভিতরে ঘুমিয়ে কাটিয়ে দিই। পরের দিন বাস থেকে নেমে একটা দোকান থেকে পানির বোতল নিয়ে মুখটা ধুয়ে নেই। তারপর একটা দোকান থেকে খাবার খেয়ে সারাদিন এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা কাজ খুঁজতে থাকি। আর শহরটা ঘুরে ঘুরে দেখতে থাকি, কিন্তু কোথাও কোনো কাজ পাইনি, কারণ আমার শরীরের অবস্থা তখনও কিছুটা খারাপ ছিল। দুপুরের রাতে একটা হোটেল থেকে খাবার খেয়ে কোনো এক পার্কের এক কোনায় এক বেঞ্চে ঘুমিয়ে পড়ি। পরদিনও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে একটা কাজ খুঁজতে থাকি। এমনিতে আমি জয়ের মানিব্যাগ থেকে অল্প কিছু টাকা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তা প্রায় শেষের পথে, তাই আমার মাথার চিন্তাটাও বেড়ে যাচ্ছে। সবই ঠিক ছিল, সারাদিন একটা কাজ খুঁজেছি, শরীর অনেক ক্লান্ত। আজকে দুপুরে আর কিছু খাইনি, কারণ আজকে দুপুরে খেলে কালকে সারাদিন না খেয়ে থাকতে হবে। যদি না একটা কাজ পাই, কিছু না খাওয়া অবস্থায় আমি ঢাকা শহরের এই গলিতে গলিতে, একবার এই গলিতে একবার ওই গলিতে কাজের জন্য ঘুরেছি। আর এই ঘোরার ফলেই আমার কপালে আবারও খারাপ কিছু জুটল। গলির ওই মরে যাওয়ার পর দেখতে পেলাম কিছু দূরে 2-3টা ছেলে একটা মাঝবয়সী মহিলার ব্যাগ নিয়ে টানাটানি করছে। কি হচ্ছে তা ভালো করে দেখার জন্য আমি ছেলেগুলোর সামনে চলে গেলাম। ভাই, এখানে কি হচ্ছে? যা মনে হচ্ছে তা তোর দেখার দরকার নেই, তুই এখান থেকে পালা। বাবা, তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাও। দেখো না, ওরা আমার ব্যাগপত্র টেনে নিয়ে যাচ্ছে। ওই বেটি চুপ কর, নাহলে সারা জীবনের জন্য তোকে চুপ করে দিব। বাইরে শুধু শুধু নাকি বিরক্ত করছেন কেন? ছেড়ে দিন। তোর সাহস তো কম না। আমি একবার তোকে যেতে বলার পরেও তুই এখানে দাঁড়িয়ে কথা বলছিস। আন্টি, আপনি আমার সাথে চলুন, ওনার আপনার কিছু করবে না। আমি কি করতে পারবো কি না তোকে দেখাচ্ছি, দাঁড়া। ছেলে 3টা মহিলাটাকে ছেড়ে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আশেপাশে কেউই ছিল না, তাই ছেলেগুলো একটু বেশি সাহস দেখাচ্ছে। মহিলাটা ছেলেগুলোর হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালিয়ে গেল। তোর জন্য আমাদের হাত থেকে সোনা হরিণ পালিয়ে গিয়েছে, এর মার্শাল তোকে দিতে হবে। 3জনে একসাথে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে অনেক মারতে শুরু করলো। এমনিতেই না খাওয়া শরীর, তার উপর শরীরে আগের থেকে ব্যথা আছে, আবার এই মার, সব মিলে আমার অবস্থা প্রায় খারাপ। এর মধ্যে আবার একটা ছেলে আমার পেটে এর ফাঁকেই ছুরি ঢুকিয়ে দিয়েছে, যার ফলে আমার শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। আমার চোখে একবার বন্ধ হওয়ার কিছু সময় আগে দেখতে পেলাম সেই মহিলাটা আর কিছু মানুষ নিয়ে আমাদের দিকে দৌড়ে আসছে। এইটা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। অন্যদিকে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই ছেলেগুলোর মাঝে একজন দেখলো সেই মহিলাটি কিছু মানুষ নিয়ে এদিকে তেড়ে আসছে, তাই বাকিদের ডেকে বলল, এই এই চল চল পালা এখান থেকে। কেন? আমি কোথাও যাব না, ওর জন্য আমাদের হাত থেকে সোনা হরিণ চলে গিয়েছে, ওকে আজকে শেষ করে তারপর যাব। তখন যা মেরেছি তাই অনেক। এরপরেও যদি এখানে থাকি তাহলে আমাদেরকে মরতে হবে। আমাদের আবার কে মারবে? ওইদিকে তাকিয়ে দেখো, মহিলাটি কত মানুষ নিয়ে আসতেছে। পালাও এখান থেকে। তারপর সব ছেলেগুলো পালিয়ে চলে গেল। কিছু সময়ের মধ্যে মহিলাটি এবং বাকি সব আমার কাছে এসে দেখলো আমি অজ্ঞান হয়ে গেছি এবং আমার পেট দিয়ে রক্ত বেরোচ্ছে।
তাই তাড়াতাড়ি আমাকে ধরে হসপিটালে নিয়ে গেল। টানা 3 দিন পর আমার জ্ঞান ফিরল। আমার জ্ঞান ফেরার পর সেই মহিলাটাকে আমার পাশে বসা দেখলাম। বাবা, এখন তোমার শরীরটা কেমন লাগছে? ভালো। ঠিক আছে, তুমি তাহলে এখানে একটু বিশ্রাম করো, আমি ডাক্তার ডেকে আনছি। আচ্ছা। মহিলাটা কিছু সময়ের মধ্যেই ডাক্তার নিয়ে আমার রুমে ফিরে আসলো। ডক্টর আমাকে কিছু সময় পরীক্ষা নিরীক্ষা করে সেই মহিলার সাথে কথা বলে চলে গেল। ডক্টর চলে যাওয়ার পর মহিলাটা আমার কাছে এসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলো, বাবা, তোমার বাড়ি কোথায়? ঠিকানা কি? গত 3 দিন ধরে তুমি হাসপাতালে ভর্তি আছো। তোমার এমন কিছু ছিল না যার সাথে তোমার পরিবারের মানুষের সাথে যোগাযোগ করতে পারতাম? আমি চুপ করে আছি। এখন যেহেতু তোমার জ্ঞান ফিরে এসেছে, তাহলে তুমি তোমার বাড়ির ঠিকানা বা মোবাইল নাম্বার দাও। আমি তোমার পরিবারের সাথে কথা বলে তাদের এখানে আসতে বলে দিই। আমি এখনো নিশ্চুপ। হঠাৎ কেন জানি আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে। মহিলাটি অল্প কিছু সময় যেমন আমাকে আদর করেছে, তেমন আদর আমার পালিত মা আমাকে কোনোদিন করেনি। হঠাৎ করে এমন ভালোবাসা পাওয়ার কারণে হয়তো না চাইতেও চোখ দিয়ে জলের রশ্মি বেরোতে শুরু করেছে। এ কি, তুমি কান্না করছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? না, তাহলে কান্না করছো কেন? আমাকে না জীবনে এত আদর করেনি, তাই হয়তো চোখ দিয়ে জল বেরোচ্ছে। পাগল ছেলে, তাই বলে কি কান্না করতে হয়? না, আসলে থাক, ওইসব কথা পরে শুনবো। এখন বলো, তোমার পরিবারের কারো নাম্বার দাও, তাদের কল দিয়ে জানিয়ে দিই। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি ইতিম। সরি, আমি বুঝতে পারি নাই। সরি বলতে হবে না, তাছাড়া আমি সবসময় ইতিম ছিলাম না, কিছুদিন আগে ইতিম হয়েছি। মানে? সে অনেক কথা, অন্য একদিন বলবো। আচ্ছা, কিন্তু তুমি এই শহরে কোথায় থাকো? আমি এই শহরে থাকি না, তাহলে? কিছুদিন হয়েছে এই শহরে এসেছি। আর এই সেই এদিক ওদিক একটা কাজ খুঁজতেছিলাম, আর সেদিন আপনার সামনে চলে গিয়েছিলাম। সে না হয় হলো, কিন্তু যে কয়দিন ধরে এই শহরে এসেছো, সেই কয়দিন কোথায় থেকেছো আর কি খেয়েছো? রাস্তার পাশে চায়ের দোকানে বা কোনো এক হোটেলে খেয়েছি, আর পার্কের বেঞ্চে থেকেছি। তুমি আগে যেখানে থাকতে সেখান থেকে চলে আসলে কেন? আর ডাক্তার তোমাকে দেখার পর বলেছিল তোমার শরীরে অনেক মারের দাগ আছে, সেইগুলোই বা কোথা থেকে আসলো? বললাম না, সে অনেক কথা, অন্য একদিন বলবো। ঠিক আছে। ইস, দেখেছো, তোমার সাথে এত কথা বললাম অথচ তোমার নামটাই এখনো জানা হলো না। তা তোমার নাম কি? আমার নাম সাগর। খুব সুন্দর নাম। তাহলে এখন আমি একটু ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তুমি ঘুমাও, আমি এখানেই আছি। মহিলাটি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর আমি মনের শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমালাম। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। ওই দিনগুলো মহিলাটি আমাকে অনেক আদর করেছে, তার সাথে অনেক সেবাও করেছে। দিনের অনেকটা সময় আমার সাথে হাসপাতালে থেকেছে। মহিলাটি যতদিন এখানে এসেছে ততদিন তার সাথে তার স্বামী এসেছে। মহিলাটি যেমন ভালো, তেমনি তার স্বামী অনেক ভালো একটা মানুষ। মহিলাটির সাথে উনি আমাকে অনেক আদর করেছে, এবং তাদের দুজনকে দেখে অনেক বড় লোক মনে হচ্ছিল, কারণ তাদের পোশাক অনেক দামি দামি। এখন আমি আগের চেয়ে অনেকটা বেশি সুস্থ। সেই দিন মার ও আগের মার দুইটার ব্যথায় এখন আমার শরীরে নেই বললেই চলে। তো মহিলাটা তার স্বামীকে নিয়ে ডক্টরের কাছে গেল। ডাক্তার সাহেব, জি বলুন। আমরা কি আমাদের রোগীকে বাড়িতে নিয়ে যেতে পারি? হ্যাঁ, কবে নিয়ে যেতে পারবো? আপনারা চাইলে কালকে সকালেই ওনাকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। এখন তাহলে আমরা চলি। মহিলাটি আর তার স্বামী ডক্টরের রুম থেকে বেরিয়ে আসলো। তারপর মহিলাটি তার স্বামীকে বলল, শুনছো? হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, সাগরকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব। এমনিতে একটা ছেলে সন্তান পাওয়ার জন্য আমরা কম চেষ্টা তো করলাম না। আর সাগরের যেহেতু যাবার কোনো জায়গা নেই, তাহলে ওকে আমাদের সাথেই নিয়ে চলি। কথাটা তুমি অবশ্য খারাপ বলো নাই। সাগরের মতো এমন ছেলে এখন অনেক কম পাওয়া যায়। নাইলে কি কেউ নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাতো? হ্যাঁ। কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। কোন জায়গায়? সাগর কি আমাদের সাথে যেতে রাজি হবে? চল একবার বলে দেখি। জানো, আবার না বারবার একটা কথা মনে হচ্ছে। কি কথা? আমরা কেন জানি মনে হচ্ছে সাগরের মনের মাঝে অনেক কষ্ট লুকিয়ে রয়েছে। তুমি কিভাবে জানলে? সাগর কি তোমাকে বলেছে? না, বলেনি, কিন্তু আমার মায়ের মন তো, তাই সবকিছু বুঝতে পারে। হ্যাঁ, এখন চলো গিয়ে ওকে জিজ্ঞেস করি আমাদের সাথে যাবে কিনা। তারপর ওনারা আমার রুমে আসতে লাগলো। এদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি। আমি আবারও ঋণী হয়ে গেলাম।
এই হাসপাতালে কবে থেকে আছি জানি না, কতটা বিল হয়েছে তাও জানি না, এতটা আমি শোধ করবো বা কী করে। আর না, যতটা সম্ভব আমাকে এখান থেকে যেতেই হবে, না হলে হাসপাতালে বিল আর অনেক বেড়ে যাবে। কথাগুলো ভাবতে একটু খারাপ লাগছিল, কারণ হাসপাতাল থেকে চলে গেলেই ওই মহিলাকে ছেড়েও যেতে হবে। জীবনের প্রথমে মহিলার থেকে মায়ের মতো ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু তাও হারাতে হচ্ছে। আমি মন খারাপ করে সব চিন্তা করছি, তখনই মহিলাটা তার স্বামী রুমে আসলো। সাগর, কি চিন্তা করছো? তোমার জন্য একটা সুখবর আছে। কি? কালকেই তোমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিবে বাবা। ও, ভালো। সাগর, কিছু না মনে করলে তোমাকে একটা কথা বলি। জি বলেন, এতে কিছু মনে করার কি আছে? অবশ্য কথা না, তোমার কাছে কিছু চাওয়ার ছিল। আমার কাছে আবার কি চাইবেন? আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই। আছে, তাই তো চাচ্ছি। আচ্ছা বলুন, যদি সম্ভব হয় তাহলে দেব। তুমি কি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে? মানে? কালকে হাসপাতাল থেকে তোমাকে নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব। সেখানে তুমি আমাদের ছেলের মতো বাকি জীবনটা পার করবে। তখন লোকটি বলল, তোমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, আর কোনো পরিবারও নেই, তাই তোমার এই মা তোমাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে। আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম। প্লিজ না করো না, আমরা অনেক আশা নিয়ে তোমার কাছে এই আবদারটা করেছি। ঈশ্বর আমাদের কোনো সন্তান দেয়নি, কিন্তু তোমাকে পাওয়ার পর কেন জানি মনে হচ্ছে আমরা আমাদের ছেলে পেয়ে গিয়েছি। তাই বলছে, যাবে কি আমাদের সাথে? আমি আপনাদের সাথে যেতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন। কেন যেতে পারবে না? আমরা কি খারাপ মানুষ, নাকি আমাদের অজান্তেই তোমাদের সাথে কোনো অন্যায় করে ফেলেছি? না, আপনারা খারাপ মানুষ নন, বরং অনেক ভালো মানুষ। আমি একটা অপরিচিত ছেলে, আমার অতীতের কাহিনী না জেনেই আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছেন। এটাই প্রমাণিত হয় আপনারা কত ভালো মনের মানুষ। শুধু তাই নয়, আপনারা আমার অনেক সেবাও করেছেন। তাহলে আমাদের সাথে যেতে তোমার আপত্তি কোথায়? কেন জানি প্রথম দেখাতেই তোমাকে আমাদের অনেক আপন মনে হয়, তাই আমরা চাচ্ছিলাম তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে। বিশ্বাস করুন, আমিও চাই আপনাদের সাথে আপনাদের বাড়িতে যেতে, আপনাদের সাথে সারা জীবন কাটাতে। কারণ এই কয়েকদিনে উনি আমাকে আমার পালিত মায়ের চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা দিয়েছেন। এত ভালোবাসা যে আমি কোনোদিন পাবো সেটা কল্পনা করিনি। আমার এত ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপনাদের সাথে যেতে পারবো না। কেন? কোথায় অসুবিধা? তোমার যদি কোনো কিছু ইচ্ছে থাকে তাহলে আমাদের বলো, আমরা তোমার সেই ইচ্ছে পূরণ করে তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। আমার তেমন কোনো ইচ্ছে নেই, কিন্তু কি? কিন্তু আমি চাই না কারো ঘাড়ের বোঝা হতে। আমি চাই না আর কারো আশ্রয়ে বেঁচে থাকতে। এত বছর অন্যের আশ্রয় থেকে বাঁচতে বাঁচতে কখন যে নিজে নিষ্ক্রিয় হয়ে গেছি নিজেও জানি না। তুমি এসব কি বলছো? তুমি আমাদের ছেলে হিসেবে আমাদের বাড়িতে থাকবে। আর ছেলেরা কি কোনোদিন মা বাবার ঘাড়ে বোঝা হয় নাকি? হয়, আপনি হয়তো জানেন না। তোমাকে কে বলেছে যে ছেলেরা বাবা মার ঘাড়ের বোঝা হয়? কেউ বলেনি, কিন্তু কি? কিন্তু আমার নিজের জীবনে এমনটা হয়েছে। নিজের জীবনে এমন হয়েছে মানে? হলো এতটা বছর যারা আমাকে লালন পালন করেছে, আমার মা বাবা, আমার পরিবার, কিছুদিন আগে তারা বলেছে আমি তাদের ঘাড়ের বোঝা। কি? হ্যাঁ, আর আপনি সেদিন বলেছিলেন না আমার শরীরে এত মারের দাগ আসলো কোত্থেকে? এই দাগগুলোই সব প্রমাণ। কিসের প্রমাণ? আমার পালিত বাবা মা আমাকে তাদের ঘাড়ের বোঝা বলেছে, তার প্রমাণ। তারা আমাকে কুকুরের চেয়ে খারাপভাবে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, এইসব তার প্রমাণ। তারা আমাকে একটুও ভালোবাসে না, এইসব তার প্রমাণ। তোমার পালিত মা বাবা তোমাকে তাদের ঘাড়ের বোঝা বলবে কেন? আর কেনই বা তারা তোমাকে এইভাবে মারবে? তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো প্লিজ। আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার কথা বুঝতে হলে আপনাদের আমার অতীতের কাহিনী শুনতে হবে। তুমি বলতে শুরু করো, আমরা শুনছি। কিন্তু আমি আপনাদের একটা শর্তে অতীতের কাহিনী বলবো। কি শর্ত? আমার অতীত শোনার পর আপনারা আমার উপর করুণা করতে পারবেন না। আচ্ছা। তারপর আমি তাদের আমার অতীত বলা শুরু করলাম। মায়ের অবহেলা, ভাইয়ের অত্যাচার, জয়, আমার বন্ধুরা, বাকি সবার কথা, আরোহীর সাথে ঝামেলা, তারপর প্রেম, আরোহীর আমার প্রতি প্রতিশোধ নেওয়া, বাবার ভাই আমাকে কুকুরের মতো মেরে বাড়ি ছাড়া করা, সব কিছু। কথাগুলো বলতে বলতে কখন যে আমার চোখে জল এসেছে আমি নিজেও জানি না। সব কিছু বলা শেষ করে আমি হাত দিয়ে নিজের চোখের জল মুছে তাকে দেখে ওনাদের চোখেও জল। এ কি, আপনারা কান্না করছেন কেন?
কোনো মা বাবা কি তাদের সন্তানকে এইভাবে মারতে পারে? নিজের সন্তানদের না মারতে পারুক, কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তানকে হয়তো ঠিকই মারতে পারে। আচ্ছা, তোমাকে তোমার পরিবার কখনো কুড়িয়ে পেয়েছিল? মানে তোমাকে যখন কুড়িয়ে পেয়েছিল তখন তোমার বয়স কত ছিল? তা আমি জানি না, কিন্তু এতটুকু বলতে পারি, বাবা আমাকে যখন কুড়িয়ে নেয় তখন আমি একেবারে ছোট ছিলাম না। একেবারে ছোট থাকলে আমি হয়তো বেঁচেই থাকতাম না, কারণ ছোটবেলায় মা আমাকে একদম দেখতে পারতো না। আর আমি বাচ্চা অবস্থায় থাকলে আমাকে নিশ্চিত না খেয়ে মরতে হতো। অবশ্য তখনই হয়তো আমার জন্য ভালোই হতো, অন্তত এত কষ্ট তো পেতে হতো না। একটা দিব কানের নিচে। কি সব অলক্ষণে কথা বলছিস? আর যদি কখনো তোর মুখ দিয়ে এসব কথা শুনি তাহলে তোর খবর আছে, এই আমি বলে দিলাম। সরি। কালকে সকাল সকাল তৈরি থাকিস, আমরা এসে তোকে নিয়ে যাব। আমি যাব না। আরেকবার না বললে এইবার সত্যি সত্যি কানের নিচে একটা লাগিয়ে দিব। ভালোই ভালো বলছি, তৈরি হয়ে থাকিস, নাহলে জোর করে তুলে নিয়ে যাব। কথাটা মাথায় রাখিস। আচ্ছা। তারপর মহিলাটি চোখ মুছতে মুছতে চলে গেল। তার পেছনে তার স্বামীও চলে গেল। হঠাৎ করে অপরিচিত মহিলাটির এমন পরিবর্তনে বা শাসন করায় আমার কেন জানি একটু খারাপ লাগলো না, উল্টো কেন জানি মনে মনে ভালো লাগলো। হয়তো মনটা মহিলাটির ভেতরে আমার মাকে খুঁজে পেয়েছে, তাই আর তো ওনার কথা ফেলতে পারলাম না, ঝট করে রাজি হয়ে গেলাম। অন্যদিকে মহিলাটি কান্না করতে করতে গাড়িতে গিয়ে বসলো। মহিলাটির পিছন পিছন তার স্বামীকে গাড়িতে বসলো আর মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো। আহা, হচ্ছেটা কি? আর কত কান্না করবে? এইবার তো কান্না করা বন্ধ করো। কিভাবে কান্না বন্ধ করব তুমিই বলো? এই যে এক ছেলেহারা মায়ের কান্না। ওর কথা মনে পড়েছে? হ্যাঁ, কেন জানি খুব করেছে, ছেলেটার কথা মনে পড়ছে। ওর জন্য আর কত কান্না করবে? এতগুলো বছর তো প্রতিদিনই ওর জন্য কান্না করেছো। তাছাড়া আর আমার কি বা করার আছে? নিজের ভুলে ছেলেটাকে হারিয়েছি, তার মাসুল তো কোনো না কোনোভাবে দিতেই হবে। প্লিজ, এখন আর কান্না করো না। তুমি এক ছেলেকে হারিয়েছিলে, তাই হয়তো ঈশ্বর আরেক ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন এই ছেলেকে নিয়েই আমাদের বাকিটা জীবন পার করতে হবে। হ্যাঁ, তাই আর কান্না না করে তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে গিয়ে ওর জন্য তো আবার ঘর গোছাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর তারা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে আমার জন্য সুন্দর করে একটা রুম সাজিয়ে পরদিন সকাল আমাকে নিতে হাসপাতালে আসলো। সাগর, তুমি তৈরি তো? হ্যাঁ, কিন্তু আপনাদের বাড়িতে যাওয়ার আগে আপনাদের কিছু বলার আছে। কি? আমাকে আমার মতো চলতে দিতে হবে, আর আমি যার যোগ্য শুধুমাত্র আমাকে তাই দিতে হবে। তার চেয়ে বেশি কিছু দেওয়া যাবে না। চাইলে কম দিতে পারেন, কিন্তু কোনো মতে বেশি দিতে পারবেন না। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কি? আমি আপনাদের কি বলে ডাকবো? তোমার খুশি। চাইলে বাবা মা বলে ডাকতে পারো বা অন্য কিছু, কিন্তু আমাদের বাবা মা বলে ডাকলে আমরা বেশি খুশি হব বাবা। মা বাবা বলে ডাকতে আমার কিছুদিন সময় লাগবে। এতদিন আমি আঙ্কেল আন্টি বলে ডাকবো। আচ্ছা, তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে এখন তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? এখন বলা যাবে না। সারপ্রাইজটা কি তা জানতে হলে বাড়িতে যেতে হবে। ঠিক আছে, তাহলে চলেন। তারপর হাসপাতালের সব বিল মিটিয়ে আমরা বাড়ির দিকে যেতে লাগলাম। আমি ভাবতে লাগলাম সারপ্রাইজটা কি হতে পারে। দেখতে দেখতে আমি ওনাদের বাড়িতে চলে আসলাম। গাড়ি থেকে বেরোয় যখন বাড়ির দিকে তাকালাম তখন আমার মুখ হা হয়ে গেল, কারণ বাড়িটা অনেক অনেক বড়। একজন বড় ব্যবসায়ীর বাড়ি ঠিক যেমন হয় ঠিক তেমনটা ওনাদের এই বাড়ি। এখানেই দাঁড়িয়ে হাঁ করে থাকবি নাকি বাড়ির ভেতরেও যাবি? হ্যাঁ, চলুন। আমি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। আর লজ্জা পেতে হবে না। আর একটা কথা শোন। কি? আমরা যে তুই করে বলছি, এতে কিছু মনে করিস না। তোকে আমরা এই বাড়িতে আমার ছেলে করে নিয়ে এসেছি, তো তাই তুই করে বলছি। আমি কিছু মনে করব না, আপনাদের যা বলে ইচ্ছে হয় তাই বলুন। আচ্ছা, আর তুইও আমাদের তুমি করে বলবি। আপনি করে বললে কেমন জানি দূরে দূরে কেউ মনে হয়। আচ্ছা, তুমি করে বলুন। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এখন বাড়ির ভিতরে চল। আমি সারপ্রাইজ দেখার জন্য বাড়ির ভিতরে চলে গেলাম। বাড়ির ভিতরে তাকিয়ে আমি অনেকটা মুগ্ধ হয়ে গেলাম, কারণ বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, যে একবার দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। আমি যার দিকে তাকিয়ে তাকিয়ে বাড়িটা দেখছি, এক চোখ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখছি আমার সারপ্রাইজটা কোথায়, কিন্তু কোথাও কিছু দেখছি না যা আমার কাছে সারপ্রাইজের মতো লাগবে। তাই আমি মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি সারপ্রাইজ পেলাম না।
কিরে, মন খারাপ কেন? বাড়ি কি পছন্দ হয়নি? বাড়ি অনেক পছন্দ হয়েছে। তাহলে মন খারাপ করে রেখেছিস কেন? এমনি। বুঝেছি তোর মন কেন খারাপ হয়ে গেল। কেন? তুমি ওকে বলেছিলে ওর জন্য সারপ্রাইজ আছে, কিন্তু এখনো কোনো সারপ্রাইজ দিলে না, তাই ওর মন খারাপ হয়ে গিয়েছে। আমি নিশ্চুপ। ও, এই কথা। তোর সারপ্রাইজ এখন স্কুলে গিয়েছে, স্কুল থেকে আসলেই দেখতে পারবি। এইটা আবার কেমন সারপ্রাইজ যে স্কুলে যায়? এইটা একটু ভিন্ন ধরনের সারপ্রাইজ, তাই তো স্কুলে যায়। ও, ছেলেটাকে কি এখানে দাঁড় করিয়ে কথা বলবে, নাকি ওকে ওর ঘরে নিয়ে একটু বিশ্রামও করতে দিবে? ছেলেটা তো এত জার্নি করে এসেছে, একটু ক্লান্ত হয়ে গিয়েছে, এমনিতে অসুস্থ। ইস, আমি একদম ভুলে গিয়েছিলাম। চল বাবা, তোকে তোর রুমে নিয়ে যাই, সেখানে গিয়ে তুই বিশ্রাম নে। দেখবি দুপুরের দিকে তোর সারপ্রাইজ চলে আসবে। আচ্ছা। তারপর মা আমাকে আমার রুমে নিয়ে গেল। আমি কোনো মতে ফ্রেশ হয়ে বিছানায় এসে বিশ্রাম নিতে লাগলাম। বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। কারো ধাক্কায় আমার ঘুম ভাঙলো। কেউ একজন আমাকে ধাক্কা ছেড়ে বলছে, ভাইয়া, ও ভাইয়া, আর কত ঘুমাবে? তাড়াতাড়ি হলো, তোমার জন্য আমি সেই কখন থেকে বসে রয়েছি, আর তুমি কিনা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যাচ্ছ। ঘুমের মধ্যে একবারের জন্য মনে হলো আমার পিচ্ছি বোন নিধি আমাকে ডাকছে। তাই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসলাম। বিছানায় বসে সামনে তাকিয়ে দেখি নিধি আমার সামনে বসে রয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? তাই আবারও 2 হাত দিয়ে চোখগুলো ডলতে লাগলাম। আর তখনই আমার কানে মেয়েটির হাসি শব্দ ভেসে আসলো। পিছে মেয়েটি হি হি করে আসছে। হয়তো আমাকে এমন করে চটপট করে উঠতে দেখে মেয়েটির হাসি পেয়েছে। মেয়েটির হাসির শব্দ শুনে চোখ থেকে আছড়িয়ে দেখলাম একটা ছোট্ট মেয়ে হাসছে। কিন্তু এটা আমার পিচ্ছি বোন নিধি না, এই অন্য কোনো এক পিচ্ছি মেয়ে। বয়স 4, হয়তো বা 7 কি 8 বছর হবে। কিছু সময় মেয়েটির সুন্দর হাসি দেখে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার ভাই? কি হলো বলো, তুমি কি আমার সেই ভাই যার কথা মা সবসময় বলে? সেই ভাই মানে? তনুশ্রী, তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। মা, মা, উনি কি আমার ভাই? হ্যাঁ, উনি তোমার ভাই। সত্যি? হ্যাঁ, সত্যি। আমি আজকে খুব খুশি, তুমি আমার কাছে আমার ভাইকে দিয়েছো। আই লাভ ইউ মা। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। আর সাগর, এই তোমার সারপ্রাইজ, তোমার বোন তনুশ্রী। ও আচ্ছা, মা ভাইয়া এখন থেকে আমাদের সাথে থাকবে, তাই না? হ্যাঁ, আচ্ছা। আমি কিছু সময় আগে এসে সাগরকে ঘুমিয়ে থাকতে দেখে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি ও কি করে জাগলো? আমি ধাক্কিয়ে উঠিয়ে দিয়েছি। কেন? কথা বলার জন্য। তনুশ্রী, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। ঘুমন্ত মানুষকে এইভাবে উঠানো ঠিক না। সরি মা, ওকে আর বকো না। তুই যখন বলছিস তখন আর কিছু বলবো না। ইয়াহু, মায়ের বকার হাত থেকে বাঁচার জন্য আমি একজনকে পেয়ে গেছি। এরপর থেকে মা আর আমাকে বকতে পারবে না ভাইয়া। তার এরপর থেকে মা যখন আমাকে বকবে, তুমি কিন্তু সবসময় বাঁচাবে। তনুশ্রী লাফিয়ে লাফিয়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে, আচ্ছা বাঁচাবো। ভাগড়ি মেয়ে, ভাইকে পেয়ে দেখো কত খুশি হয়ে গিয়েছে। আচ্ছা, তোরা কথা বল, আমি তোদের খাবার তৈরি করি। তারপর মা চলে গেল। এবার তো আমাকে ছাড়ো। না, ছাড়বো না, আগে আমার প্রশ্নের উত্তর দেবে, তারপর আমি তোমাকে ছাড়বো। কি প্রশ্ন? তুমি এতদিন কোথায় ছিলে? ছিলাম কোথাও এক জায়গায়। জানো, তোমাকে ছাড়া আমার একা থাকতে কত খারাপ লাগছে। আমার সব বান্ধবীদের করে একটা করে বড় ভাই আছে, আমার কোনো বড় ভাই ছিল না। তার জন্য আমার মন সবসময় খারাপ থাকতো। এখন আর মন খারাপ করতে হবে না, এখন তো আমি চলে এসেছি। আর কখন আমাকে ছেড়ে যাবে না তো? না, যাব না। সত্যি? হ্যাঁ, সত্যি। এভাবে আমাদের কথা চলতে লাগলো। কিছু সময় পর মা আমাদের কাছে এসে আমাদের খাবার জন্য ডেকে গেল। আমরা খাবার খেতে চলে গেলাম। এভাবেই চলছিল আমার দিন। সবসময় তনুশ্রীকে নিয়ে খেলা করি, বাড়িতে বসে থাকি। যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই, তখন একদিন বিকালে তনুশ্রী বায়না ধরে ওকে নিয়ে বাইরে যেন ঘুরতে যাই। তাই মাকে বলে ওকে নিয়ে ঘুরতে বের হই, আর সন্ধ্যার আগে বাড়িতে চলে আসি। তারপর থেকে মাঝে মাঝে তনুশ্রীকে নিয়ে ঘুরতে যেতাম। সেদিনের পর থেকে আমার দিন এভাবে পার হতে লাগলো। আমার দিন এখানে কিছুটা হলেও শুকিয়ে কাটছিল, কারণ আমি মা বাবার ভালোবাসা, ছোট্ট একটা বোনকে পেয়েছি। অন্যদিকে আরোহীর জীবন, আমার অতীত জানার পর সে বাড়িতে সে বিছানায় শুয়ে শুয়ে সারাদিন, এমনকি রাতও পার করে দিল। এর মাঝে আরোহীর মা বাবা কয়েকবার এসে আরোহীকে খাবার খাওয়ার জন্য ডেকে গিয়েছে। শেষবার যখন আরোহীকে ডাকতে আসে, তখন তাদের মধ্যে কিছু কথা হয়। আরোহী মা, দরজা খোল মা। আরোহী নিশ্চুপ। আরোহী, তোকে তোর বাবা ডাকছে, দরজা খুলে বাহিরে আয়।
আরোহিমা প্লিজ বাইরে আয়। তোমাদের সমস্যা কি? বারবার এসে ডাক দিয়ে আমাকে বিরক্ত করছো কেন? তোর বাবা তোকে খাবার খেতে ডাকছে। আমি একবার বললাম না আমি কিছু খাবো না? তোমাদের কানে যায় নাই যে বারবার এসে আমাকে বিরক্ত করছো? তোর মা বলল তুই দুপুরেও কিছু খাসনি। একদিন মানুষ না খেয়ে মরে যায় না। মা তোর কি হয়েছে, এভাবে কথা বলছিস কেন? আমার কিছুই হয় নাই, আমি ঠিক আছি। দেখ আরোহী, তোকে যদি কেউ কিছু বলে থাকে তাহলে আমাকে বল, আমি যা করার করব। বললাম না আমাকে কেউ কিছু বলে নাই। সত্যি নাকি সাগর ভার্সিটিতে গিয়ে তোকে আবার কিছু বলেছে? তুই ভার্সিটি থেকে আসার পর থেকে এমন করছিস? উফ, তোমরা কি বলো তো? আমি আমার ইচ্ছেতে না খেয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, এর মধ্যে শুধু শুধু তুমি সাগরকে টেনে আনছো কেন? যে চরিত্রহীন ছেলে মনে হলো একটু সুস্থ হয়ে ভার্সিটিতে এসেছে, আবার তোকে কিছু বলেছি? সাগর আমাকে কিছু বলে নাই, আর না ও ভার্সিটিতে এসেছে। এখন তোমরা এখান থেকে যাও। সত্যি তো নাকি আবার শয়তানটা তোকে ব্ল্যাকমেল করেছে? যদি ব্ল্যাকমেল করে তাহলে আমাকে বল, আমি ওকে পুলিশে দিয়ে ধরিয়ে দেব। তোমরা যদি সাগরের নামে আর একটা খারাপ কথা বলেছো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে রাখলাম। কথাটা শেষ করেই আরোহী ঢপ করে তার মা বাবার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। মেয়েটির হঠাৎ এমন পরিবর্তন দেখে আরোহীর মা বাবা দুজনে অবাক। তারা দুজনেই ভাবছে আজকে ওরা তেমন কি হলো যে ও আমার নামে খারাপ কথা শুনতে পারছে না। কিছুদিন আগ পর্যন্তই তো তাদের মেয়ে আমাকে দু চোখে দেখতে পারতো না। তারা এসব ভাবতে ভাবতেই খাবার টেবিলে গিয়ে তাদের ছোট মেয়ে মায়ের সাথে খাবার খেতে লাগলো। মা, দিদি আসল না। না। কেন? ওর আজকে খাবার খেতে ইচ্ছে করছে না। ও। আর এদিকে আরোহী বিছানায় শুয়ে আমার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে কান্না করতে লাগলো। কান্না করতে করতে আরোহী এক পর্যায়ে বুঝতে পারলো আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আরোহী আমার উপর অনেক বড় অন্যায় করে ফেলেছে। এমনকি আমার জীবনে দুঃখ কষ্ট কম ছিল না, কিন্তু আরোহীর এই ধরনের প্রতিশোধ আমার দুঃখ কষ্ট আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আরোহী আমার সাথে যা করেছে তার ক্ষমা হয়তো হয় না, কিন্তু তবু আরোহী মনে মনে সিদ্ধান্ত নিল আরোহী আমার কাছে ক্ষমা চাইবে। দরকার বলে আমার পায়ে ধরে কান্না করবে, তবু আরোহী আমার কাছে ক্ষমা চাইবে। এতে আর কিছু না হোক, অন্তত আরোহী নিজের মনের অপরাধ বোধটা কমাতে পারবে। সবই ঠিক ছিল। হঠাৎ আরোহীর মনে আরেকটা প্রশ্ন এসে জড়ো হয়, আর তা হলো আমি এখন কোথায়? আমার কাছে ক্ষমা চাইতে হলে আগে আমাকে নিশ্চয়ই খুঁজে পেতে হবে, কিন্তু আরোহী তো জানে না যে আমি কোথায়। তাই আরোহী একটু চিন্তায় পড়ে গেল। পরক্ষণে আরোহীর মাথায় জয় এবং বাকিদের কথা আসে। আরোহী নিজেকে নিজেই বলে আমার কথা আর কেউ না জানলেও জয় এবং বাকিরা নিশ্চয়ই জানবে, কারণ ওরা আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল আর এতদিন আমার সাথে ছিল। তো আরোহী সিদ্ধান্ত নিল কালকে ভার্সিটি গিয়ে ওদের সাথে কথা বলে আমার ঠিকানা নেবে। এসে ভাবতে ভাবতেই সেদিন আরোহী ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আরোহী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো মতো তৈরি হয়ে বাড়ি থেকে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। তখনই আরোহীর মা আরোহীর পদ আটকায়। আরোহী, কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে। এত সকালে? হ্যাঁ। এত সকালে তো ভার্সিটির গেটও খুলবে না, আর তুই কিনা ভার্সিটিতে যাচ্ছিস? একটা বিশেষ কাজ আছে তাই তাড়াতাড়ি যাচ্ছি, আর আমি যেতে যেতে ভার্সিটির গেট খুলে যাবে। কি এমন বিশেষ কাজ যার জন্য এত তাড়াতাড়ি যাচ্ছিস? আছে একটা, এখন আমাকে যেতে দাও। সে না হয় না বললি, কিন্তু নাস্তা তো করে যা। উফ মা, বিরক্ত করো না, আমাকে যেতে দাও তো, আমি নাস্তা ক্যান্টিন থেকে খেয়ে নিব। আরোহী কিছুটা চিৎকার সুরে কথাগুলো বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। আর আরোহীর মা অবাক চোখে আরোহীর দিকে তাকিয়ে থাকে, আর তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে তার মেয়েটা দুদিনে কতটা পরিবর্তন হয়ে গেছে। আর মনে মনে আরোহীর মা আরোহীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে লাগে, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়ে যায়, কারণ তেমন কোনো কারণই খুঁজে পায় না। দেখতে দেখতে আরোহী ভার্সিটি চলে আসলো। ভার্সিটির দারোয়ান আর কিছু ছেলে মেয়ে ছাড়া আরোহী আর ভার্সিটিতে কাউকে দেখতে পেল না, কিন্তু সেদিকে আরোহীর কোনো খেয়ালই নেই। আরোহী গেটের সামনে গাছের নিচে বসে গেটের দিকে তাকিয়ে রইল। একে একে ভার্সিটির অনেকে আসতে লাগলো। আরোহী সকল বন্ধুরা আসলো আরোহীকে এইভাবে বসে থাকার কারণ জিজ্ঞাসাও করলো, কিন্তু আরোহী তেমনভাবে কিছুই বললো না। তারপর আরোহীর পাশে বসে বলতে লাগলো এবং আরোহীর মন দিয়ে গেটের দিকে তাকিয়ে রইল। আরও কিছু সময় পরে জয় এবং তার বন্ধুরা গেট দিয়ে ঢুকলো। আরোহী ওদের দেখা মাত্রই দৌড়াদের সামনে চলে গেল। জয়, এই জয়, শোনো একটু। আরোহী দৌড়ে জয়ের সামনে গেল। জয় নিশ্চুপে আরোহীর পাশ কেটে চলে যেতে লাগলো। এই জয়, আমার কথাটা শোনো প্লিজ, খুব দরকারি কথা। আরোহী আবারও দৌড়ে জয়ের সামনে গেল।
কি হয়েছে? বারবার সামনে আসছিস কেন? তোদের সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমাদের কোন কথা থাকতে পারে বলে তো আমার মনে হচ্ছে না। জানি তোরা আমার উপর রেগে রয়েছিস, কিন্তু তবুও আমার কথাটা শোন প্লিজ। কি কথা? আমাকে একটু সাগরের ঠিকানাটা দিবি? কেন, সাগরকে তার বাবা আর ভাইয়ের হাতে মার খাইয়ে বাড়ি ছাড়া করে তোর কি মন ভরে নাই যে আমাদের থেকে সাগরের ঠিকানা নিয়ে আবার ওকে মারার পরিকল্পনা করছিস? প্লিজ এমনভাবে বলিস না। আমি জানি আমি অপরাধ করেছি, আর সেই অপরাধ বোধের কারণেই আমি সাগরের কাছে ক্ষমা চাইতে যাব। ক্ষমা? আর তুই? ওরা চারজন উচ্চস্বরে হাসতে লাগলো, আর ওই মাথা নিচে করে রয়েছে। আচ্ছা আরোহী, ক্ষমা চাইতে হয় কিভাবে তা তুই জানিস? তোরা যা বলার আমাকে বল, আমি কিচ্ছু মনে করব না, কারণ আমি জানি আমি এইসব কেন এর চেয়ে খারাপ কথা শোনার যোগ্য। তবুও প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা দে প্লিজ। আমি তোদের সামনে হাত জোড় করছি, আমাকে সাগরের ঠিকানাটা দে। আমি শুধু একবার ওর কাছে গিয়ে ক্ষমা চাইব, বেশি না, মাত্র একবার। প্লিজ তোরা আমার কাছে থেকে ক্ষমা চাওয়ার সুযোগটা কেড়ে নিস না, না হলে যে আমি অপরাধ বোধে দিন দিন শেষ হয়ে যাব। তোদের যদি আমার উপর এত সন্দেহ থেকে থাকে তাহলে তোরা আমার সাথে চলিস। আমি তোদের সামনেই সাগরের কাছে ক্ষমা চাইব, তবুও প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা দে। আরোহী, আমাদের যেতে দে, আমরা জানি না সাগর কোথায়। আমি জানি তোরা জানিস সাগর কোথায় আছে, দয়া করে আমাকে মিথ্যা কথা বলিস না। আমি বললাম না আমরা জানি না সাগর কোথায় আছে? তোর জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমরা সত্যিই জানি না সাগর কোথায় আছে, কিন্তু আমরা যদি জানতাম সাগর কোথায় আছে তবুও তোকে কোনোদিন বলতাম না। কারণ কি জানিস? কারণ তোর আর তোর ওই ন্যাকা কান্নার উপর আমাদের বিন্দু মাত্র বিশ্বাস নেই। এখন সর আমাদের সামন থেকে। জয় আরোহীকে হালকা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ক্লাসের দিকে চলে যায়, আর আরোহী মাটিতে বসে কান্না করতে থাকে। পরক্ষণ আরোহীর মনে হয় হাসপাতালে গেলে আমার বিষয়ে যদি কিছু জানতে পারে, তাই দ্রুত হাসপাতালের দিকে ছোটে। সেখানে কেউ আরোহী নিরাশ হয়। এরপর কিছুদিন এভাবেই চলে যায়। এমন একটা দিন নেই যে আরোহী, জয় এবং বাকিদের কাছে গিয়ে কান্না করে আমার ঠিকানা জানার চেষ্টা করেনি, কিন্তু ওরা কিছুই বলেনি। অবসরে জানলে তো বলবে। এদিকে আবার আরোহী খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। একবার খেলে আরেকবার খেত না। সারা রাত দিন ঘরে বসে আমার জন্য কান্না করে বালিশ ভেজাত। আরোহী হয়তো ভেবেছিল এই কষ্টই ছিল তার কপালে, তাকে বাকিটা জীবনে অপরাধ নিয়েই কাটাতে হবে। কিন্তু আরোহী জানতো না এটা তো মাত্র শুরু। আরও আরোহীর জন্য কত কিছু অপেক্ষা করছে। আরোহীর এই করুণ অবস্থা দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে যায়। তারা অনেকবার আরোহীর এমন চুপচাপ হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেছে, কিন্তু আরোহীর মুখ থেকে কিছুই জানতে পারেনি। এই কয়েকদিন আরোহী অনেকবার শহরের এদিক থেকে শুরু করে ওদিকে আমাকে খুঁজেছে। ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়ে সারাদিন শহরের এদিক ওদিক আমাকে শুধু খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও আমাকে খুঁজে পায়নি। শুধু যে শহরে খুঁজেছে তা নয়, আর এই লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির সামনে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে বাড়ির ভিতরে আমাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তবুও কোনো কাজ হয়নি। আরোহীর চোখের সামনে যখন প্রায় সব রাস্তায় বন্ধ, তখন আরোহী একদিন নিধির স্কুলের সামনে গিয়ে উপস্থিত হয় নিধির সাথে কথা বলার জন্য। আরোহী নিধিকে দেখা মাত্রই দৌড়ে নিধির সামনে চলে যায়। নিধি নিধি আরোহীকে দেখে মুখ ঘুরে চলে যায়। নিধি, এই নিধি শোনো না। আরোহী নিধির হাত ধরে টান দিয়ে, হাত ছাড়ুন, আপনার কোনো কথাই শোনার ইচ্ছে আমার নেই। নিধি, আমি জানি তুমি আমার উপর রাগ করে রয়েছ, তবু আমার কথাটা শোনো প্লিজ। আপনার উপরে রাগ করে কি অস্বাভাবিক কিছু? আপনার জন্য আমার ভাইয়া সেদিন মার খেয়েছে। জানি নিধি তুমি আমার উপর রাগ করেছ, কিন্তু আমার কথাটা শোনো। আমি কিন্তু আপনাকে আমার হাত ছেড়ে দিতে বলেছি। আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্নের উত্তর জানার আছে। প্লিজ তুমি আমাকে উত্তরটা বলে যাও। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। প্লিজ প্লিজ এমন করো না, প্রশ্নের উত্তরটা জানা আমার জন্য অনেক দরকার। প্লিজ আমাকে উত্তরটা বলে যাও, আমি তোমার সামনে হাত জোড় করছি। আরোহী কান্না করে নিধির সামনে হাত জোড় করে। কি প্রশ্ন? তোমার ভাই সাগর এখন কোথায় আছে? আমার ভাইকে দিয়ে আবার আপনার কি কাজ? আরোহীর মুখে আমার নাম শুনে নিধির মাথা গরম হয়ে গেল। আমি সাগরের কাছে ক্ষমা চাইবো, প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা বলো। ফাজলামি করেন আমার সাথে? আপনি চাইবেন আমার ভাইয়ের কাছে ক্ষমা? দেখেন, অনেক সময় ধরে আমাকে দাঁড় করিয়ে আমাকে বিরক্ত করছেন আপনি। আমার বড় ভাই বলে আমি কিছু বলছি না।
কিন্তু আমার ভাইকে নিয়ে যদি আপনি আর একটা কথাও বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। নিধি, আমাকে তোমার যা ইচ্ছে বলো, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু তবুও দয়া করে সাগরের ঠিকানাটা আমাকে দাও। কেন দিব আমার ভাইয়ের ঠিকানা আপনাকে? আমার নিষ্পাপ ভাইটাকে বাবা আর ভাইয়ের হাতে মার খাইয়ে বাড়ি ছাড়া করে আপনার মন ভরে নাই যে এখন আবার এসেছেন আমার ভাইয়ের ঠিকানা জানতে? আরে মাথা নিচু করে কান্না করছে। আজকে আপনার জন্য আমি আমার ভাইয়ের কাছ থেকে দূরে। আমি জানি না আমার ভাইটা কোথায় আছে, কেমন আছে, আর এইসব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য। এবার সে নিশ্চুপ। আমার কি ইচ্ছে হচ্ছে জানেন? আপনার মতো খারাপ একটা মেয়েকে থাপড়ে গাল লাল করে দিতে, কিন্তু আমার ভাইয়া আমাকে বড়দের মারার শিক্ষা দেয় নাই, না হলে আজকে আপনার অবস্থা খারাপ করে ফেলতাম। তোমার যদি আমাকে মারতে ইচ্ছে হয় তাহলে আমাকে মারতে পারো, আমি কিচ্ছু মনে করব না, তবুও একবার আমাকে সাগরের ঠিকানাটা বলে দাও। আমি জানি না আমার ভাইয়া কোথায় আছে, আর যদি জানতাম তাহলেও আপনাকে কোনোদিন বলতাম না, বুঝেছেন আপনি? আর এরপর থেকে যদি কোনোদিন আমাকে বিরক্ত করতে আসেন তাহলে তার ফল ভালো হবে না, বলে দিলাম আমি। নিধি কথাটা বলে দ্রুত সেখান থেকে চলে গেল, কারণ এখানে কিছু সময় থাকলে নিধি হয়তো নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এদিকে আরোহী এখনও সেই জায়গায় মাথা নিচু করে চোখের জল ফেলছে। এছাড়া যে আর কিছু করার নেই তার। আজকে নিজের দোষে তাকে শাস্তি পেতে হচ্ছে। যে মেয়ে কোনোদিন আরোহীর সামনে উচ্চ গলা করে কথা বলার সাহস পেত না, সে আজকে আরোহীর মাঝ রাস্তায় কতগুলো কথা শুনে চলে গেল। তার উপর মেয়েটি তার বয়সে অনেক ছোট। একে হয়তো বলে সময়ের প্রতিশোধ। এরপর থেকে প্রতিদিন আরোহী, নিধি, জয় এবং জয়ের বাকি বন্ধুদের কাছে আমার কথা জিজ্ঞাসা করে, কিন্তু প্রতিবারই ওরা সবাই নিধিকে অপমান করে, কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। এদিকে আবার এতদিনে আরোহী আমার কথা ভাবতে ভাবতে, আমার স্মৃতি মনে করতে করতে অপরাধ বোধে নয়তো আমার উপর করুণায় বুঝতে পেরেছে সে নিজেও আমাকে অনেক ভালোবাসে। আমাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। তাই আমাকে আরো আরো বেশি করে খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে যায়। এদিকে মেয়ের এই অবস্থা দেখে আরোহীর বাবা মা দুজনেই চিন্তিত। একদিন দুপুরে আরোহী যখন আমাকে খুঁজে বাসায় আসলো, তখন ড্রয়িং রুমে তার মা বাবাকে বসে থাকতে দেখলো। আরোহী ওদের দিকে খেয়াল না করে নিজের মতো নিজের রুমে দিকে যেতে লাগলো। তখনই আরোহীর বাবা আরোহীকে ডাকলো। আরোহী? হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ, এই দিকে এসে বসো। বসার সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। কেন, কোথায় যাবি নাকি? হ্যাঁ মা, স্নান করে খাবারটা খেয়ে আবার বের হব। বের হবে মানে? একটু আগেই না তুমি বাহির থেকে আসলে? বাবা একটু কাজ আছে, তাই আবার যেতে হবে। প্রতিদিন তোমার বাহিরে এত কি কাজ থাকে? ভার্সিটিতে থেকে জানতে পেরেছি তুমি ঠিকমতো ভার্সিটিতে যাচ্ছ না, আবার বাড়িতেও থাকো না। তাহলে তুমি যাচ্ছটা কোথায়? কি হলো, চুপ করে রইলে কেন? বলো কোথায় যাচ্ছ? আমি এখন বলতে পারবো না। তোমার যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো, না হলে আমি রুমে যাব। তুই যাবি মানে কি? তোর বাবা তোকে কিছু জিজ্ঞাসা করছে, তার উত্তর না দিয়েই তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাব। পারবো না তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আরোহী কিছুটা রাগ নিয়ে কথা বলে ঘুরে সেখান থেকে চলে যেতে লাগলো। হঠাৎ করে আরোহী কি জানে হলো, আরোহী মাথা ঘুরে সেখানে পড়ে গেল। আরোহীর মা বাবা আরোহী বলে একটা চিৎকার করে আরোহী সামনে গিয়ে দেখে আরোহী অজ্ঞান হয়ে রয়েছে। মেয়ে হঠাৎ এমনভাবে অজ্ঞান হতে দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে যায়, আর সাথে সাথে আরোহীকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে যাওয়ার পর ডক্টর জানায় আরোহী গর্ভবতী। কথাটা শুনেই আরোহীর মা বাবা মাথায় হাত। কিছু সময় পর আরোহীর জ্ঞান ফেরে, আর তখন আরোহীর মা বাবা আরোহীর পাশেই ছিল। মা, আমার কি হয়েছিল? আরোহীর বাবা নিশ্চুপ। কি হলো মা, বলো। এবারও সে নিশ্চুপ। বাবা, মা তো কিছুই বলছে না, তুমিই বলো না আমার কি হয়েছিল। আরোহীর বাবা কোনো কথাই বলছে না। কি হলো, তোমরা কিছু বলছো না কেন? কি বলবো? হ্যাঁ, আমরা কি বলবো? সাগরের মতো চরিত্রহীন একটা ছেলের সাথে মিশে এখন তার ফল তোর পেটে নিয়ে ঘুরছিস, সেটা বল। আরোহী কথাটা শুনে বুঝতে পারল সে গর্ভবতী, কিন্তু তার মুখে দুঃখের আভার পরিবর্তে একটা সুখের আভা দেখা গেল। আরোহী, চলো। কোথায়? যার ফল তুই তোর পেটে নিয়ে ঘুরছিস তার বাড়িতে। কেন? তার সাথে শেষ একটা বোঝাপড়া করতে। আরোহী আর কিছু বলল না। আস্তে আস্তে বেড থেকে উঠে বাবার পিছনে যেতে লাগলো। আরোহী যাচ্ছে কারণ সে এতদিন পর একবার হলে আমাকে দেখতে পারবে সে আশায়। আর আরোহীর মা বাবা যাচ্ছে ভয়ানক কিছু একটা ঘটাতে। হয়তো এই ভয়ানক কিছু একটা ঘটিয়ে তারা নিজেদের জীবনে সবচেয়ে বড় ভুল করছে,
আবার এমনও হতে পারে তাদের এই ভুলের জন্য অনেকের এতদিনের ভুল ধারণা ভেঙেও যেতে পারে। আরোহীর বাবা আমাদের বাড়ির ভিতর ঢুকে চিৎকার করে সাগর সাগর বলে ডাকতে থাকে। আরোহীর বাবার এমন ডাক শুনে বাবা, ভাইয়া আর নিধি উপর থেকে চলে ড্রয়িং রুমে চলে আসে, আর মা রান্নাঘর থেকে চলে আসে। কি হলো, আপনি বাড়ির ভিতর ঢুকে এমন চিৎকার করছেন কেন? আপনার গুণধর ছেলে সাগর যা করেছে, তারপরে চিৎকার না করে থাকা যায় নাকি? সাগর নামে আমার কোনো ছেলে নেই, আমার একটাই ছেলে, আর শুভ। তা বললে তো হবে না, ওই শয়তানটাকে আগে বের করে আনুন। ও আবার নতুন করে কি করছে যার জন্য আপনি ওকে খুঁজতে এসেছেন? আপনার ছেলে নতুন করে কিছু করেনি, যা করার আগেই করছে। আগে আবার কি করেছে? সব কিছু বলবো, কিন্তু তার আগে জানোয়ারটাকে ডাকুন। জানোয়ারের উত্তর দিতে হবে ও আমার মেয়ের এত বড় সর্বনাশ কেন করলো। দেখুন, আপনারা যার খোঁজে আমাদের বাড়িতে এসেছেন সে এখানে নেই, তাই আপনারা চলে যেতে পারেন। চলে যেতে বললেই তো আমরা চলে যাচ্ছি না, আমরা জানি চরিত্রহীনটা এখানেই আছে, ডাকুন ওকে। এক কথা আপনাকে একবার বলাতে বোঝেন নাই? মাথায় সমস্যা আছে নাকি? এই ছেলে, এই রাগ দেখাচ্ছিস কাকে? এখনো সময় আছে, সামলে যা, না হলে পরিবারের সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ভুলে যাস না, তোর বাবার চেয়ে আমার ক্ষমতা কম না, বরং অনেক বেশি। বাহ, এলাকার চেয়ারম্যান হয়েছেন ঠিকই, কিন্তু দুইটা ছেলের একটাকেও ভালো শিক্ষা দিতে পারেন নাই। একটাকে বানিয়েছেন অসভ্য আর আরেকটাকে বানিয়েছেন লম্পট। অন্যের ঘরের মেয়েদের সাথে খারাপ কাজ করতে হয় কি করে তা শিখিয়েছেন। বাহ, আপনাদের যা বলার তাড়াতাড়ি তা বলে চলে যান, কিন্তু আমার ছেলেকে নিয়ে খারাপ কিছু বলবেন না। কি বলবো আর না বলবো তা কি এখন আপনার থেকে শিখতে হবে নাকি? আপনার ছেলে আমার মেয়ের কত বড় সর্বনাশ করেছে তার কোনো ধারণা আছে আপনার? আর আপনি কিনা নিজের ছেলেকে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছেন, বলছেন সে বাড়িতে নেই। সে কখন থেকে বলছেন আমার ভাই আপনার মেয়ের বড় সর্বনাশ করেছে, কিন্তু কি করেছে তা তো বলছেন না, নাকি বলতে আপনার মেয়ে আবার নতুন কোনো নাটক শুরু করেছে? নাটক আমার মেয়ে করছে না, নাটক করেছে তোমার ভাই। আমার নিষ্পাপ মেয়েটিকে গর্ভবতী করে এখন কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে। কি, আপনার মেয়ে গর্ভবতী? হ্যাঁ, আর তাই ওর বিচার করতে এসেছি। সেইবার তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবার আর ওকে ছাড়বো না। আমি আগেই জানতাম এই ছেলে এমন কিছু করবে, তারপর বাড়ি ছাড়বে, তাই তো বারবার তোমাকে বুঝাতাম, কিন্তু তুমি আমার কথা শুনতেই না। এইবার আমার কথা মিলল তো। সাগর কখন এতটা খারাপ হয়ে গিয়েছিল আর আমি বুঝতেই পারলাম না। রাস্তার ছেলে কুড়িয়ে এনে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসলে এমনই হয়। আমার ভাবতেই অবাক লাগছে, এমন একটা লম্পট ছেলেকে নাকি আমার এতদিন আমার ভাই বলতাম। শুধু কি লম্পট, আজ তো একটা শয়তান। ও হয়তো আগেই বুঝে গেছিল এমন একটা ঘটনা ঘটবে, তাই তো শয়তানটা আর বাড়িতে ফিরেনি। এমন একটা নরপশু এতদিন ভাত দিয়ে ফেলেছি আমি, ভাবতেই ঘৃণা লাগছে। নিশ্চয়ই অজন্মাতার মাও কোনো চরিত্রহীন ছিল, তাই তো ছেলেটা চরিত্রহীন হয়েছে। আমি এত কিছু জানি না চেয়ারম্যান সাহেব। ওই কুত্তার বাচ্চাটাকে যেখান থেকে পারেন ধরে এনে এর বিচার করবেন, না হলে আমি ওর নামে পুলিশ কেস করব। হ্যাঁ, তাই ভালো। তুমি এখনই পুলিশকে ফোন করে আনো, তারপর লম্পটটাকে পুলিশ দিয়ে ধরিয়ে দাও। কুত্তাটা জেলের বাইরে থাকলে না জানি আরো কত মেয়ের জীবন নষ্ট করবে। ব্যাস, অনেক হয়েছে, আর না। তোমরা আর কেউ সাগরের নামে একটা খারাপ কথাও বলবে না। আর এতক্ষণ মাথা নিচু করে সব কথা শুনছিল, কিন্তু এখনো চুপ করে থাকতে পারলো না, তাই কথাটা বলে উঠলো। আরোহী, তোর বাবার কি হলো? তুই ওই লম্পটটার হয়ে কথা বলছিস কেন? মা, তোমাকে না বললাম সাগরের নামে আর একটাও খারাপ কথা না বলতে? তুমি আবার সেই ওকে খারাপ কথা বলেছ। আরোহিমা, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সাগরের মতো একটা খারাপ ছেলে হয়ে তুই কথা বলছিস? দেখছেন আপনার লম্পট ছেলের পাল্লায় পড়ে আমার নিষ্পাপ মেয়েটার কি অবস্থা হয়েছে। ওকে একবার আমি হাতের কাছে পেলে ওর কি অবস্থা করব আমি নিজেও জানি না। আমার মাথা এতদিন খারাপ ছিল, কিন্তু আজকে আমার মাথা ভালো হয়ে গিয়েছে। তাই বলছি, কেউ সাগরের নামের সাথে আর একটাও খারাপ শব্দ ব্যবহার করবে না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরোহী, তুই এসব কি বলছিস আর কেনই বা বলছিস? তোর সাথে যে ছেলেটা এত কিছু করলো,
বিয়ের আশা দেখিয়ে, ভালোবাসার আশা দেখিয়ে তোর সতীত্ব কেড়ে নিল, তোকে ব্ল্যাকমেইল করে এত কিছু করলো, তুই কিনা তার হয়েই কথা বলছিস? কিন্তু কেন সাগরের মতো একটা ছেলের হয়ে তুই কেন কথা বলবি? কারণ আমি সাগরকে ভালোবাসি। শুনেছো তোমরা? আমি সাগরকে ভালোবাসি। তাছাড়া সবচেয়ে বড় কথা, তোমরা সাগরকে যেমন ভাবছো সাগর তেমন নয়। শুধু তাই নয়, সাগরের নামে তোমরা যে সমস্ত অপবাদ দিচ্ছ সব মিথ্যা। এসবের মানে কি? সব মিথ্যা মানে? তুই তো আমাদের এইসব বলেছিস, আর তুই এখন বলছিস সব মিথ্যা? হ্যাঁ বলছি। কিন্তু কেন? আর এইসব মিথ্যাই বা হবে কি করে? মিথ্যা কারণ এই সব কিছু আমার পরিকল্পনা। আমি সবটা করেছি। তোমরা যা কিছু দেখেছো, শুনেছো, সব কিছু আমার সাজানো ছিল। কেন? কারণ আমি সাগরের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। শুধু তাই নয়, আমি সাগরের সব সুখ শান্তি কেড়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি এসব করতে করতে আমি নিজেই আমার মনের অজান্তে সাগরকে খুব খুব ভালোবেসে ফেলেছি। আরোহী, তুই এইসব কি বলছিস? একটু পরিষ্কার করে বল, আমরা কিছু বুঝতে পারছি না। সব কিছু জানতে হলে তোমাদের আমার আর সাগরের অতীত জানতে হবে, যা শুরু হয়েছিল আজ থেকে 1 বছর আগে, কলেজের প্রথম দিন। তুই বল, আমরা সবাই শুনছি। তারপর আরোহী একটা দীর্ঘশ্বাস নিয়ে আমার আরও অতীত বলতে শুরু করলো, যার মধ্যে রয়েছে আরোহীর মনে আমার উপর প্রতিশোধের সৃষ্টির কারণ। আরোহী অতীত বলতে শুরু করলো। সেদিন ছিল আমাদের কলেজের প্রথম দিন। আমি আর আমার বান্ধবীরা মিলে রিকশায় করে কলেজে যাচ্ছিলাম। সব কিছু ভালোই ছিল, কিন্তু সেদিন হয়তো কপাল খারাপ ছিল। একে তো আমাদের কলেজে যেতে দেরি হয়ে গেছিল, তার উপর আবার আমরা উঠেছিলাম একজন বৃদ্ধের রিকশায়। বৃদ্ধ লোকটি আস্তে আস্তে রিকশা চালাচ্ছিল, হয়তো শরীরে তেমন শক্তি ছিল না। লোকটি আস্তে আস্তে রিকশা চালাচ্ছে দেখে আমরা বারবার ওনাকে বলছিলাম তাড়াতাড়ি রিকশা চালাতে, তবুও রিকশা চালক আস্তে আস্তে রিকশা চালাচ্ছিল। তাই আমি রেগে বললাম, অনেক হয়েছে, রিকশা থামান। কেন ম্যাডাম? আপনাকে রিকশা থামাতে বলছি, কথা বলতে বলি নাই। রিকশা চালক রিকশা থামিয়ে দিল। রিকশা যখন চালাতে পারেন না, তাহলে রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছেন কেন? যত সব। ম্যাডাম, আজকে শরীরটা একটু খারাপ, তাই আর কি। তাই আর কি? জানেন আপনার জন্য আমাদের কলেজে যেতে কত দেরি হয়ে গেল? আই, তোরা এখনো রিকশায় বসে রয়েছিস কেন? তাড়াতাড়ি চল, অন্য রিকশায় উঠবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমরা সবাই রিকশা থেকে নেমে অন্য রিকশার দিকে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে বৃদ্ধ রিকশা চালক বলল, ম্যাডাম, আমার ভাড়াটা। ভাড়া? কিসের ভাড়া? ম্যাম, এত সময় ধরে আপনাদের রিকশায় নিয়ে এত দূর আসলেন, তার ভাড়া। তোর ভাড়া চাই তাই না? এই নে তোর ভাড়া। আর এই বৃদ্ধ লোকটার গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। বৃদ্ধ লোকটা থাপ্পড় খেয়ে মাথা নিচু করে রয়েছে। পেয়েছিস তোর ভাড়া? এবার খুশি? যত সব ফকিন্নির দল। কথাটা বলে আমি আমার বান্ধবীর নিয়ে হাঁটা দিই, আর লোকটি সেখানেই দাঁড়িয়ে থাকে। আমি হাঁটতে হাঁটতে চারিদিকে একবার মুখ ঘুরিয়ে নিলাম, আর দেখতে পেলাম অনেকেই আমার কাহিনী ভালো করে চোখ ভরে দেখছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। কিছু দূর যেতেই একজন পেছন থেকে আমাকে ডাকলো, এই যে শুনছেন? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। কি হয়েছে? আপনি ওনাকে এভাবে থাপ্পড় মারলেন কেন? ওর কত বড় সাহস! ও আমার কাছে ভাড়া চেয়েছে, তাই থাপ্পড় মেরেছি। আপনি কে যে মানুষ আপনার কাছে তার কষ্টের টাকা চাইলে তাকে না দিয়ে উল্টো থাপ্পড় মারবেন? এই তুই কে রে? হ্যাঁ, কে তুই যে আমাকে এত প্রশ্ন করছিস? জানিস আমি কে? আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি। আমার মতো একজনকে কিনা তুই প্রশ্ন করছিস? কত বড় সাহস! ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলাম। আমি কি তোর জানতে হবে না? তুই কে তাও আমার জানতে হবে না? তুই যে কেমন বাবা মার মেয়ে তা আমার বোঝা হয়ে গেছে। আর ওই আর কিছু না বলে রাগী দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। আমার দিকে এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। যদি ভালো চাস তাহলে দ্রুত ওনার ভাড়া দিয়ে দে, আর যদি না দিস তাহলে তোর গেলে আরেকটা থাপ্পড় পড়তে দেরি হবে না। আরোহী তাড়াতাড়ি ব্যাগ থেকে টাকা দিয়ে নিল। দেখে নিব তোকে। আমাকে দেখতে আসলে তোর কপালে খারাপ কিছুই জুটবে। সাগরের কথা শুনে আমি কিছু সময় পেছনে তাকিয়ে রাগী দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকেই আমার দিকে তাকিয়ে হাসছে। এতে আমি আরো বেশি অপমানিত বোধ করলাম। তারপর অন্য একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসি। কলেজে এসে একটা গাছের নিচে বান্ধবীদের নিয়ে বসলাম। রাগে তখনও আমার শরীর জ্বলছিল। বারবার মনে হচ্ছিল যদি ছেলেটাকে হাতের কাছে পেতাম তাহলে মেরে ফেলতাম। আমি তখনও সাগরের নাম জানতাম না, কারণ কিছুদিন আগেই আমরা এই শহরে এসেছিলাম। আমার রাগের কারণ ছিল 2টা। এক,
সাগর আমাকে মাঝ রাস্তায় থাপ্পড় মেরে অপমান করেছে। দুই সাগর একদম সাধারণ পোশাকে ছিল, যাকে আমরা সাধারণ খ্যাত বলে থাকি। সাগর সেই অবস্থায় ছিল, আর একটা খ্যাত ছেলে আমার মতো স্মার্ট মেয়েকে থাপ্পড় মেরেছে ভাবতেই আমি আরো বেশি অপমানিত বোধ করেছিলাম। আরোহী, তুই ছেলেটাকে তখন কিছু বললি না কেন? একটা খ্যাত ছেলে শেষ পর্যন্ত তোর মতো একটা স্মার্ট মেয়ের শরীরে হাত তুললো, তার ওপরে আবার মাঝ রাস্তায়, আর তুই চুপ করে সবকিছু শুনে চলে আসলি। এটা কি ভাবা যায়? কি তোরা কি সত্যি বলছিস শেষ পর্যন্ত একটা ক্ষেত নাকি আরোহীর মতো মেয়েকে থাপ্পড় মেরেছে? হ্যাঁ, নীলিমার বাচ্চা হাসা বন্ধ কর, নাহলে ঘুষি মেরে তোর দাঁত ভেঙে দেব। তুই আর ওকে কি মারবি? যাকে মারার দরকার ছিল তাকেই তো মারতে পারিস না। আমি চুপ হয়ে যাই, আর মনে মনে সাগরের উপর আমার রাগটা আরো বেশি করে বাড়তে থাকে। সেই সময় ওদের কথাগুলো আগুনের উপরে ঘি ঢালার মতো কাজ করছিল, যা আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পেরেছি। আমি যখন রাস্তার কথাগুলো মনে করে ভেতরে ভেতরে রাগে ফুঁসছিলাম, ঠিক তখনই আবার রিয়া আমাকে ডাক দিল। আরোহী, ওইদিকে দেখ, কে আসছে। কে আসছে? নিজে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। আমি কিছু না বলে রিয়ার ইশারা করার দিকে তাকিয়ে আরো বেশি রাখতে লাগলাম, কারণ ওই দিক দিয়ে ওই অসভ্য ছেলেরা আসছে। রিয়া, ওই খ্যাতটা কে রে? এই তো সেই ক্ষেত যে আরোহীকে থাপ্পড় মেরেছে। ইস, শেষ পর্যন্ত এইটার কাছে মার খেয়েছে। ইয়াথু, আরোহী, তুই এখনো এখানে বসে রয়েছিস কেন? যা গিয়ে প্রতিশোধ তোল। না, এখন না, আগে ওর সম্পর্কে সবকিছু ভালো করে জেনে নেই, তারপর। আচ্ছা। তারপর আমরা সবাই ক্লাসে চলে যাই। কিছু সময়ের মধ্যে শিক্ষক আসে, ক্লাস শুরু হয়। প্রথম দিন, তাই শিক্ষক সবার সাথে পরিচিত হয়। শিক্ষক সাগরের কাছে যাওয়ার পর জানতে পারি ওর নাম সাগর, এখানকার চেয়ারম্যানের ছেলে। তখনই রিয়া আমার পাশে থেকে বলে, ও তাই তো বলি, এমন একটা খ্যাত তোর গায়ে হাত তুললে কি করে? চেয়ারম্যানের ছেলে, তাই তো তোর গায়ে হাত তোলার সাহস পেয়েছে। আজকে তো শুধু হাত তুলেছে, না জানি কালকে থেকে আরোহীর সাথে ওই ক্ষেতটা কি করবে। ও আমার সাথে কিছু করার আগেই আমি ওর সাথে অনেক কিছু করব। কি করবি তুই? যখন করব তখন তুই নিজেই দেখতে পারবি। তারপর আমরা ক্লাস করে যার যার বাড়িতে চলে যাই। আমি বাড়িতে এসে পরিকল্পনা করতে থাকি সাগরকে জব্দ করা যায় কি করে। কিছু সময় ভাবার পর একটা ভালো বুদ্ধিও পেয়ে যাই। পরে সিদ্ধান্ত নেই কালকে কলেজে গিয়ে বুদ্ধিটা প্রয়োগ করব। দেখতে দেখতে পরের দিন চলে আসে। আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তাড়াতাড়ি কলেজে চলে যাই। কিন্তু কলেজে গিয়ে দেখি আগে থেকেই জয়, রাজু, সিয়াম আর রিয়াজ সাগরের সাথে ফাজলামি করছে। সাগরকে খ্যাত ফকিন্নি বলে খ্যাপাচ্ছে, কিন্তু সাগর ওদের কথার জবাব না দিয়ে উল্টো মাথা নিচু করে রয়েছে। জয় এবং বাকিরা তখনও সাগরের বন্ধু হয় নাই, তাই ওরা এমন করছে। সাগরের এমন খ্যাপানো দেখে আমার ভালোই লাগছিল, তাই আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে দেখতে থাকি আর আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি। কিন্তু কিছুতেই সঠিক সময়টা পাচ্ছিলাম না। অবশেষে ক্লাস শেষ হওয়ার পর আমি সঠিক সময়টা পেলাম আর আমার পরিকল্পনা মতো কাজ করতে শুরু করলাম। ক্লাস শেষ হওয়ার পর আমি লক্ষ্য করলাম সাগর দরজা দিয়ে বের হচ্ছিল। আমি তাড়াতাড়ি আমার ব্যাগ গুছিয়ে দরজা দিয়ে বের হতে লাগলাম আর নিচে ইচ্ছা করে সাগরের গায়ে ধাক্কা দিলাম। এমন একটা ভাব করলাম যাতে সবাই বোঝে সাগর আমাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি নিজেকে সামলে নিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় সাগরের গালে বসিয়ে দিলাম আর বলতে লাগলাম, মেয়ে দেখলে খালি ধাক্কা দিতে মন চাই, তাই না? অসভ্য ছেলে কোথাকার। সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। খ্যাতের বাচ্চা খ্যাত, তোর সাহস তো কম না? ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার মুখে মুখে তর্ক করছিস। এখন আবার মুখে কুলু পেতে রইলি কেন? আপনিই তো বললেন যাতে আপনার মুখের উপর কথা না বলি। আরোহী, দেখছিস ওর কত বড় সাহস? এত কিছু হয়ে যাওয়ার পরেও তোর সাথে কথা বলার সাহস দেখায়। তাই তো দেখছি। এর একটা বিহিত করতে হবে, না হলে না জানি কালকে কি করবে। হ্যাঁ, কি করা যায় বলতো? আমি বলি কি, ওকে কান ধরে এখান থেকে গেট পর্যন্ত নিয়ে যা। বুদ্ধিটা খারাপ না, চল ওইটাই করি। ওই খ্যাত, কান ধরে এখান থেকে যা। আমি পারবো না। কি বললি তুই?
আমার মুখের উপর কথা? তুই কান ধরে গেট পর্যন্ত যাবি নাকি সবার হাতে মাইর খাবি? জানিস তো একটা মেয়েকে ইচ্ছে করে ধাক্কা দেওয়ার পরিণাম কি হতে পারে? কিন্তু আমি তো ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। তোর কি মনে হয় তুই এইটা সবার সামনে বলবি আর আমি সবাই তোর কথা বিশ্বাস করে নিব? এটাই যদি মনে করে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। এখনো সময় আছে, এখান থেকে কান ধরে চলে যা, না হলে বাকিটুকু আর বলতে হলো না। সাগর তার আগেই মাথা নিচু করে কান ধরে কলেজ গেট পর্যন্ত যেতে লাগলো। আমাদের ঝগড়া এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছিল সবাই অবাক হয়ে গেছিল, আর সবাই হয়তো ভাবছিল সামান্য একটা ধাক্কার জন্য আমি কেন সাগরকে এমন শাস্তি দিলাম। কিন্তু সবাই তো জানে না সাগরকে আমি কোন ভুলে শাস্তি দিচ্ছি। সবাই না জানলেও সাগর হয়তো নিশ্চয়ই জেনে বা বুঝেই গিয়েছিল কেন আমি ওর সাথে এমন করছি। সে যাই হোক, সাগর মাথা নিচু করে কান ধরে গেটের দিকে যাচ্ছে, আর তা দেখে সবাই সাগরের উপরে হাসছে। দৃশ্যটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। এরপর থেকে প্রতিদিন সাগর কলেজে আসলেই ওর সাথে কোনো না কোনো কিছু নিয়ে ঝগড়া করতাম। কারণে অকারণে সবসময় সাগরকে মারতাম, আর সাগর সবসময় চুপ করে সবকিছু সহ্য করে নিত। কেন করতো তা আমি জানি না, কিন্তু ওকে দেখতাম সবসময় কলেজে এসে একা একা থাকতো, কারোর সাথে মিশতো না, শুধু কলেজে আসতো আর ক্লাস করে চলে যেত। আর মাঝে মাঝে আমরা জয়রা ওর সাথে ফাজলামি করতাম, দুষ্টুমি করতাম, সবসময় ওকে বিভিন্নভাবে মারতাম, তবুও সাগর মুখ বুঝে সব সহ্য করত। সাগরের সাথে এমন খারাপ ব্যবহার করে কেন জানি মনে একটা পিশাচি মজা পেতাম। কিন্তু আমার মজা বেশি দিন স্থায়ী হলো না, কারণ কিছুদিন পরেই দেখলাম সাগরের সাথে জয় এবং বাকিরা হাসতে হাসতে ক্লাসে আসছে। এইটা দেখে পূজা আমাকে বলল, আরোহী ওই দেখ, আজকে জয় আর ওর বন্ধুরা ক্ষেতটার সাথে কথা বলতে বলতে ক্লাসে আসছে। হ্যাঁ দেখছি। আমার মনে হয় ওরা খ্যাতটার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আমারও তাই মনে হয়। আরোহী, তার মানে কি বুঝতে পারছিস তো? খ্যাতটাকে জ্বালানোর এক দল কম হয়ে গেল। হ্যাঁ, এখন তাহলে কি করবি? একটু ভেবে নেই, তারপর দেখি কি করা যায়। আচ্ছা। তারপর আমরা ক্লাস করতে থাকি, কিন্তু আমার মন সবসময় এইটাই ভাবছিল কিভাবে ওদের বন্ধুত্ব ভাঙা যায়। কিছু সময় ভাবার পর একটা বুদ্ধিও পেয়ে গেলাম, আর ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। সাগর, জয় এবং বাকিদের রেখে বাড়িতে চলে গেলাম। এই সুযোগ আমি আমার বান্ধবীদের নিয়ে জয় এবং বাকিদের কাছে গেলাম। কিরে জয়, আজকে দেখলাম নতুন বন্ধু বানিয়েছিস। হ্যাঁ বানিয়েছে, এতে তোর কোনো সমস্যা আছে নাকি? আমাদের সমস্যা নেই, কিন্তু তোদের জন্য আফসোস হচ্ছে। আফসোস হওয়ার কারণ? ঠিক আফসোস না, কিন্তু তোদের ওপর মায়া হচ্ছে। কেন? তোদের চয়েস এত খারাপ তার জন্য। আমাদের চয়েস খারাপ এটাই তোকে বললো? কে আর বলবে, আমরা তো নিজের চোখেই দেখলাম। দেখ আরোহী, যা বলার সরাসরি বল। তোর এই ঘোরানো পেঁচানো কথা শোনার মতো সময় আমাদের কাছে নেই। কি আর বলবো, তোরা শেষ পর্যন্ত কিনা একটা খ্যাতের সাথে বন্ধুত্ব করলি। ওর সাথে বন্ধুত্ব কিভাবে করলি তোরা? তোদের কি একটু ঘৃণা লাগলো না? ওর সামনে গেলেই তো আমার বমি আসে, আর তোরা কিনা ওর সাথে বন্ধুত্ব করলি। তোর তো সাহস কম না, তুই আমার গালে থাপ্পড় মারিস। এখন তো মাত্র থাপ্পড় মেরেছি, এরপর যদি কোনোদিন ওই মুখ দিয়ে সাগরের নামে খারাপ কথা বলতে শুনি তাহলে তোর জিহ্বা টান দিয়ে ছেড়ে নেব। শুধু তাই নয়, তোকে যদি সাগরের সাথে খারাপ কোনো ব্যবহার করতে দেখি তাহলে তোর কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না, কথাটা মাথায় রাখিস। জয় আমাকে এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল। বাহ বাহ, খ্যাতটার সাথে বন্ধুত্ব করে ওদের দেখি একদিনেই ব্যবহার পরিবর্তন হয়ে গেল। তাই তো দেখছি। না জানি এই খ্যাতটার সাথে চলে সামনে ওরা আরো কি কি করবে। আরোহী, তুই চুপ করে গেলে কেন? কিছু বল। আমি আর সেদিন ওদের সাথে কথা না বলে বাড়িতে চলে আসলাম। এদিকে সেদিনের রাস্তার অপমান, তার উপর আজকে জয় আর ওর বন্ধুদের থাপ্পড় আমার রাগটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। বারবার সবকিছুর জন্য সাগরকে দোষাতে শুরু করেছিলাম, তাই মনে মনে ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা বুদ্ধি বের করলাম। পরের দিন কলেজে যাওয়ার পর আমার বন্ধুরা আমাকে ধরলো।
কি রে আরোহী, কালকে কিছু না বলেই চলে গেলি কেন? ভালো লাগছিল না তাই। খ্যাতটার সাথে কি করবি কিছু ভেবেছিস? হ্যাঁ। তা কি ভাবলি? দেখতে থাক, তাহলে তোরা নিজেরাই জানতে পারবি। আরোই, তোকে একটা কথা বলি শোন। কি কথা? সাগরের সাথে তুই এই পর্যন্ত যা করেছিস তা যথেষ্ট হয়েছে। আর নতুন কিছু করিস না, না হলে কি? নয় তার পরিণাম হয়তো ভালো হবে না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? না, আমি তোকে হুমকি দিচ্ছি না, আমি শুধু তোকে সতর্ক করে দিচ্ছি। আমাকে সতর্ক করতে হবে না, আমি জানি আমি কি করছি। আর আমি এও জানি এর পরিণাম কি হতে পারে। সেদিন আমি আর নীলিমার কথা না শুনে সাগরের সামনে চলে গেলাম। সাগর, জয় এবং বাকিদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সাগর, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোর আবার সাগরের সাথে কি কথা থাকতে পারে? তুই কি আবার সাগরকে অপমান করতে এসেছিস? তোরা একটু থাম তো, আগে তো শুনতে দে উনি আমাকে কি বলতে এসছে। কি আর বলবে, নিশ্চয়ই তোকে আবার অপমান করতে এসেছে। তোরা বিশ্বাস কর, আমি সাগরকে অপমান করতে আসি নাই। তাহলে কেন এসেছিস? আমি সাগরের কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের জন্য? এতদিন ওর সাথে যত খারাপ ব্যবহার করেছি তার জন্য। সাগর, ওর কথা বিশ্বাস করিস না, এটা নিশ্চয়ই ওর নতুন কোনো চাল। না হলে যে মেয়ে কাল পর্যন্ত তোকে অপমান করত, সে নাকি আজকে এসেছে তোর কাছে ক্ষমা চাইতে। জানি তোরা আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু আমি সত্যিই সাগরের কাছে ক্ষমা চাইতে এসেছি। কালকে যখন তোরা আমাকে কথাগুলো বলে গেলি, তারপর সারা রাত আমি ভেবেছি ওর সাথে আমি এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। এমনটা করা আমার উচিত হয় নাই, তাই আজকে ক্ষমা চাইতেই চলে আসলাম। সাগর, আমি এখনো বলছি, ওর চোখের জলে ভুলিস না, এইসব ওর নাটক। নাটক হবে কেন? কি একজন নিজের ভুল বুঝে ক্ষমা চাইতে এসছে, আর তুই তাকে ক্ষমা করতে বারণ করছিস? করছি, কারণ ছাড় না, উনি ওনার ভুল বুঝতে পেরেছে তাই অনেক। তাছাড়া তোরা তো আমার সাথে আগে খারাপ ব্যবহার করেছিস, কিন্তু তোরা তো এখন আমার ভালো বন্ধু হয়ে গেছিস, তাই ওনাকে আমি ক্ষমা করে দিলাম। তুমি সত্যি বলছো? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আজকে থেকে আমরা বন্ধু। সরি, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। মেয়েদের সাথে নাকি আমার সাথে? হয়তো তুমি আমাকে মন থেকে ক্ষমা করতে পারো নাই, তাই আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো না। আচ্ছা, আজকে থেকে আমরা বন্ধু। বন্ধুদের কিন্তু আপনি করে বলতে হয় না, হয় তুমি না হলে তুই করে বলতে হয়, মনে থাকে জানো? হ্যাঁ, থাকবে। এইভাবেই আমাদের বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা। সেখান থেকে একদিন তোমরা আমাদের একসাথে ঘুরতে দেখে ফেলো, তারপর আমাদের বাড়িতে ডেকে আমাদের সাথে কথা বলে আমাদের লেখাপড়ার পর আমাদের বিয়ে ঠিক করো। আমাদের ভালোবাসার সম্পর্ক শুরু হওয়ার পর থেকে আমি সাগরের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলাম, কিন্তু কোনোভাবেই সেই সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু তোমরা আমাদের বিয়ে ঠিক করে সেই সুযোগটা আমাকে পাইয়ে দিলে, আর আমিও একটা নতুন পরিকল্পনা সাজিয়ে নেই, সেই হিসাবে কাজে নেমে পড়লাম। আমার সেই পরিকল্পনা মতো একদিন আমি সাগরের সাথে নদীর পাড়ে দেখা করি। সাগর কেন জানি প্রথমে আসতেই চাইছিল না, বারবার বলছিল ওর কি জানি একটা কাজ আছে, কিন্তু আমার জোর করাতে ও এসেছিল। সাগর নদীর পাড়ে আসার পর আমি ওর কাঁধে মাথা রেখে ওকে বললাম, সাগর দেখো আমরা কত ভাগ্যবান, আমরা যাকেই ভালোবাসলাম তাকেই আপন করে পাচ্ছি। সত্যি আমরা অনেক ভাগ্যবান, বিশেষ করে আমি অনেক বেশি ভাগ্যবান। বিশেষ করে তুমি অনেক বেশি ভাগ্যবান। কেন? কারণ আমার ভাগ্যে যে এত সুখ আর এত ভালোবাসা আসবে তা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। তুমি সব সময় এই কথাটা বলো কেন? কোনো সময় তো এর কারণ বলো না। বলো না তোমার জীবনে কি এমন দুঃখ আছে যার জন্য তুমি এত ভালোবাসা পাওয়ার পরেও কোনোদিন করো নাই? কে বলেছে আমার জীবনে দুঃখ আছে? দেখো না আমার জীবনে কত সুখ। জানি তুমি মিথ্যা কথা বলছো, এখন দ্রুত সত্যি কথা বলে ফেলো তো। আরে বাবা, আমি তোমাকে মিথ্যা কথা বলবো কেন? তাছাড়া তুমি ভাবো আমার জীবনে দুঃখ থাকবে কি করে? আমাকে এত ভালোবাসার মতো বাবা আছে, ওটা একটা বোন আছে, সবসময় আদর স্নেহ করার জন্য একটা মা আছে, আর সবচেয়ে বড় কথা বাবার অবর্তমানে আমাকে বাবার মতো দেখার জন্য একটা ভাই আছে। এখন তুমি বলো এত কিছু থাকার পরেও কি আমার জীবনে দুঃখ থাকতে পারে? না, কিন্তু কেন জানি মনে হচ্ছিল তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। আমি তোমার কাছে কিছু লুকোচ্ছি না, বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো। এখন বলো কি বলার জন্য আমাকে ডেকেছিলে? ও হ্যাঁ, আমি তো কথাটা তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, আর জোরে ধরতে হবে না। এখন বলো কি বলার জন্য ডেকেছো?
আমাকে বাড়ি ফিরতে হবে। আমাদের ভালোবাসার পর বা আগে সাগর আমার শরীরে কোনোদিন খারাপ দৃষ্টিতে তাকাই নাই বা খারাপ অভিমত নিয়ে আমার শরীরে হাত দেখে নাই। আমি যদি কোনো সময় সাগরকে জড়িয়ে ধরেছি বা ওর হাত ধরেছি, তখন সাগর আমাকে দূরে সরিয়ে দিয়েছে। এইবারও যখন সাগর আমাকে দূরে সরিয়ে দিল, তখন আমি মনে মনে বললাম, বাচ্চা, অনেক আমাকে দূরে সরিয়ে রেখেছ, এবার এমন প্যাচে ফেলবো যে আর আমাকে দূরে সরিয়েই রাখতে পারবে না। আর সেখানে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করবে, তার সাথে আমার প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। আমি মনে মনে কথাগুলো বললাম। আরোহী, হলো তোমার? কি ভাবছো? না না, কিছু না। যদি তোমার কিছু বলার থাকে তাহলে একটু তাড়াতাড়ি বলো, আমার আবার ফিরে যেতে হবে। ঠিক আছে, বলছি, মন দিয়ে শোনো। আচ্ছা। আমার তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে। কি? আগে প্রমিস করো আমি যা চাইবো তা দিবে, তাহলেই বলবো, নয়তো না। আরে তুমি তো জানো আমি প্রমিস করি না, কিন্তু এতটুকু বলতে পারি, তোমার চাওয়া আমার সাধ্যের মধ্যে থাকলে আমি তোমাকে সেই জিনিসটা নিশ্চয়ই দেব। তোমার সাধ্যের মধ্যেই আছে। তাহলে বলো একটু শুনি, তুমি কি চাও? আমি তোমাকে চাই। পাগলি, আমি তো তোমারই, এতে চাওয়ার কি আছে? আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না? একটু পরিষ্কার করে বলো, তাহলে তো বুঝতে পারি। আমি তোমাকে আপন করে পেতে চাই, নিজের করে পেতে চাই। মানে? মানে আমি তোমার সাথে একটা দুপুর কাটাতে চাই। আরোহী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলছো? সাগর বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে। সাগর, আমার মাথা খারাপ হয় নাই, আর আমি কি এইসব অনেক ভেবে চিন্তেই বলছি। কি ভেবে চিনতে বলছো? যদি ভেবে চিনতে বলতে তাহলে কি এত খারাপ একটা প্রস্তাব দিতে পারতে? তোমার কাছে এটা খারাপ প্রস্তাব মনে হলেও আমার কাছে এটা খারাপ প্রস্তাব না, কারণ আমি তোমাকে সারা জীবন আমার নিজের করে রাখতে চাই। কাউকে নিজের করে সারা জীবন রাখার জন্য এটা কোন ধরনের পথ? সারা জীবন যদি কাউকে নিজের কাছে রাখতেই চাও তাহলে তাকে বিয়ে করে নাও, কিন্তু এক খারাপ পথ বেছে নিয়ে কী লাভ? তাছাড়া আমাদের বিয়ে তো ঠিক হয়ে গেছে, আমি এমনিতেই তো তোমার। আমাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তা তো এখন হচ্ছে না। আমাদের বিয়ে হতে এখনো প্রায় 4 থেকে 5 বছর দেরি, আর আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আর ওই তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এখন বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে এই নিয়ে ভেবে এই কুপ্রস্তাব মাথা থেকে ঝেড়ে ফেল দাও। তাছাড়া আমাকে বাড়ি যেতে হবে, তোমার এই খারাপ কথা শোনার মতো সময় আমার কাছে নেই বলে আমি ওখান থেকে চলে আসতে লাগলাম। আমার মাথা খারাপ হয় নাই, আমার মাথা একদম ঠিক আছে, আর আমি এই নিয়ে আর একটা চিন্তাও করতে পারবো না, কারণ চিন্তা করেও কোনো লাভ হবে না, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। সাগর আমার কথাগুলো শুনেও না শোনার ভান করে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, চান্দু, তুমি যতই না না করো না কেন, তোমাকে আমার জালে পা দিতেই হবে। তোমার জন্য এবার এমন জাল তৈরি করেছি যে এই জাল থেকে বের হওয়া তোমার মতো ছেলের পক্ষে সম্ভব না। তারপর আমি হাসতে হাসতে সেইখান থেকে বাড়িতে চলে আসি। পরের দিন কলেজে সাগরকে একা পেয়ে আবার সাগরকে ধরি। সাগর, কি ভাবলে? কোন বিষয়ে? কালকে বিকেলে যেটা বললাম সেই বিষয়ে। দেখো আরোহী, আমি তোমাকে আগে বলেছি আর এখনো বলছি, বিয়ের আগে আমি কোনো খারাপ সম্পর্কে জড়াতে পারবো না। তোমার বলা আর না বলাই কিচ্ছু যায় আসে না। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তা সব সময় পেয়ে এসেছি, আর এইবারও যা চাচ্ছি তা পেয়েই ছাড়বো। চেষ্টা করে দেখতে পারো, আমি শুধু এতটুকু বলতে পারি, তুমি কোনোদিন সফল হবে না। সাগর চলে যেতে লাগলো। তুমি যাওয়ার আগে আমার কিছু কথা শুনে যাও। আবার নতুন করে কি বলবে? তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি তোমার সাথে এই সম্পর্ক আর বিয়ে দুটাই ভেঙে দিব। তোমার ইচ্ছে হলে তুমি ভেঙে দিতে পারো, আমার কিছু করার নেই। আমি বিয়ে ভেঙে দিলে আমার বাবার যতটা না বদনাম হবে তার চেয়ে অনেক বেশি বদনাম তোমার বাবার হবে, কারণ সবাই জানে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, আর তোমার বাবা এখানকার চেয়ারম্যান। তার বদনাম হলে কি কি হবে ভেবে দেখেছো? তাকে আর কেউ সম্মান করবে না, সবাই তার পিঠের পিছে কথা বলবে, তার বদনাম করবে, তার উপর থুথু দিবে, আর তোমার প্রিয় বোন নিধির জীবনেও একটা কতটা প্রভাব করবে একটু ভেবে দেখো। আর এসব কিছুই হবে শুধুমাত্র তোমার জন্য। আর সর্বোপরি বিয়ার সম্পর্ক ভাঙার পর আমি নতুন একটা সম্পর্কেই যাব। যে ছেলে ভালো হবে নাকি খারাপ হবে জানি না, সে আমার সাথে খারাপ কিছু করে আমার ইজ্জতে দাগ বসিয়ে দিবে কিনা তাও জানি না। তখন আমার কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমি আত্মহত্যা করলে তার দায় শুধু একমাত্র তোমারই হবে। সাগর নিশ্চুপ, কারণ সে কি বলবে সে তা জানে না। আমি তোমাকে 2 দিন সময় দিলাম, 2 দিন পর আমাকে তোমার মতো করে জানিও, সেই অনুসারেই আমি
আমার পরের পদক্ষেপ নেব। কথাটা বলে আমি ঘুরে মুখের কোণে একটা পিশাচে হাসি এনে চলে যেতে লাগলাম। আর মনে মনে বললাম, চান্দু, আমি জানি এখন তুমি রাজি না হয়ে পারবে না, কারণ তোমার সবচেয়ে কাছের আর প্রিয় মানুষগুলোর উপর আমি আমার তীর চালিয়েছি। আমি জানি তুমি নিজেকে শেষ করে দিবে, কিন্তু আমাকে আর তোমার বাবা ও প্রিয় বোনের ক্ষতি হতে দিবে না, কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে এই 3 জনকেই ভালোবাসো। এইটুকু তো আমি বুঝে ফেলেছি। আমি এইসব বলে চলে আসি আর সাগর সেখানেই বসে কান্না করতে থাকে আর এর আগে বের হওয়ার পথ খুঁজতে থাকে। পথ খুঁজতে খুঁজতে জয় আর বাকিদের কাছে যাই, ওদের সব কিছু বলে। জয় সাগরকে এইসব করতে না করে, কারণ জয়ের সন্দেহ ছিল এইগুলো আমার চাল। জয় শুরু থেকেই আমার উপর সন্দেহ করত, তাই বারবার সাগরকে বারণ করে, কিন্তু সাগর জয়ের কথা না শুনে আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর যথারীতি আমাদের মাঝে সব কিছু হয়, আর আমি বুদ্ধি করে সব কিছু ভিডিও করে রাখি। তারপরের কাজটা আমার জন্য আরও সহজ ছিল, কারণ আমার কাছে সাগরের ফেসবুক আইডির পাসওয়ার্ড ছিল। আমি নিজেই সাগরকে ফাঁসানোর জন্য সাগরের ফেসবুক আইডি দিয়ে টাকা চেয়ে মেসেজ করি, ভিডিও পাঠিয়ে নিজেকে নিজেই ব্ল্যাকমেইল করি। শুধু তাই নয়, কোনো এক ফাঁকে সাগরের মোবাইলে ভিডিওটা দিয়ে দেই যাতে কেউ আমার উপর সন্দেহ না করে। আর সাগরের ফেসবুক আইডি দিয়ে মেসেজ করে আমি আমার আইডিতে এসে স্ক্রিনশট নিয়ে সব কিছু আবার সাগরের আইডি থেকে ডিলিট করে দিতাম, যাতে সাগর কিছু না বুঝতে পারে। এইভাবেই আমি নিজেই সব কিছু করে সাগরের নাম দিয়েছি। সাগর কোনোদিন লম্পট ছিল না, আর না ছিল খারাপ ছেলে, বরং আমিই ছিলাম খারাপ। প্রতিশোধের আগুনে আমি অন্ধ হয়ে গেছিলাম। প্রতিশোধ নিতে নিতে কখন যে একটা ভালো ছেলেকে সবার চোখে, তার পরিবারের চোখে খারাপ বানিয়ে দিয়েছি তা আমি নিজেও জানি না। আর এই কথাগুলো বলতে বলতে কান্না করে বসে পড়ে। আর এদিকে সবাই আরোহীর কথাগুলো শুনে একটা বড় সড়ো ধাক্কা খেয়ে তপ করে সবাই বসে পড়ে। বিশেষ করে আমার পালিত বাবা, সে সবচেয়ে বড় ধাক্কা খায়, কারণ সে তো আমাকে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসত। আর সেই কিনা আমার কথা না শুনেই আরোহীর কথা শুনে তার কথা বিশ্বাস করে আমাকে মেরেছে। এটা ভেবে বাবা বড়সড় একটা ধাক্কা খায়, কিন্তু বাবা তো জানে না যে তার জন্য আরও একটা বড় ধাক্কা অপেক্ষা করছে, যেই ধাক্কা আরোহীর এই ধাক্কার কাছে অনেক ছোট। চারদিকে শুধু আরোহীর কান্নার আওয়াজই শোনা যাচ্ছে। সবাই নির্বাক হয়ে সবাই বসে রয়েছে, কারণ আজকে যে তাদের ভুল ভেঙে গেছে, আজকে যে তাদের বিশ্বাস করার মানুষটি তাদের বিশ্বাস ভেঙেছে, আজকে যে তাদের ভালোবাসার মানুষটি তাদের সাথে ছলনা করেছে, যে আরোহীর মা বাবা আরোহীকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল আমাকে খুঁজে মারার জন্য, এখন তারাই নিস্তেজ হয়ে গিয়েছে। আরোহীকে কান্না করতে দেখে হঠাৎ করে আরোহীর মা মাথা গরম হয়ে যায়। হনন করে আরোহী সামনিকে ঠাস ঠাস করে গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। পোড়ামুখী তুই কাঁদছিস কেন? একটা নিষ্পাপ ছেলের উপর প্রতিশোধ নিতে পেরেছিস, তার জন্য তোর তো খুশি হওয়ার কথা। মা, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এইসব করি নাই। চুপ, একদম চুপ। আর কখনো যদি তুই তোর ওই মুখ দিয়ে আমাকে মা ডেকেছিস, তাহলে আমি তোকে মেরে ফেলবো। যার মনে একটা ভালো ছেলের উপর এত বিষ থাকে, সে আমার মেয়ে হতে পারে না। আরোহী কিছু না বলে কান্না করছে। আরোহী, তোকে তো আমরা কোনোদিন এমন শিক্ষা দেইনি, তাহলে তুই এমন হয়ে গেলি কি করে? তোকে সবসময় মানুষকে ক্ষমা করতে শিখিয়েছি, মানুষকে ভালোবাসতে শিখিয়েছি, আর তুই কিনা এসব কিছু তোমার বেশি আদরের ফল। আমি বারবার তোমাকে বলতাম মেয়েকে এত আদর দিও না, কিন্তু তুমি আমার একটা কথাও শুনতে না। আর আজকে দেখো, তুমি তোমার মেয়েকে আদর দিতে দিতে মানুষ থেকে একটা জানোয়ার বানিয়ে ফেলেছো। তুমি ঠিকই বলছো, এতদিন আমি বুঝতে পারিনি, বেশি আদর দিয়ে আমি নিজেই আমার মেয়েকে খারাপ বানিয়ে ফেলেছি, কিন্তু আজকে বুঝতে পারলাম। বাবা, বিশ্বাস না আরোহী, আর না, তুই প্লিজ আমাকে আর বাবা বলে ডাকিস না, না হলে যে আমি আর সইতে পারবো না রে। তোর জন্য আমি বিনা কারণে একটা ভালো ছেলেকে সমাজের সবার সামনে খারাপ বানিয়েছি, তার বাবা আর ভাইয়ের হাতে মার খাইয়েছি। আরোহী, আমাদের একটা অনুরোধ রাখবি? কি? যতদিন না তোকে সাগর ক্ষমা করে দিচ্ছে, তুই ততদিন আর আমাদের মা বাবা বলে ডাকিস না। আমি তোর সামনে হাত জোর করে বলছি, দয়া করে আমাদের আর মা বাবা ডাকিস না। আরোহী, সত্যি করে একটা কথা বলবি? কি? আরোহী কাঁদছে। আরোহী কান্না করতে করতে তার হিসকে উঠে গেছে। তোর পেটে বাচ্চাটা কার? সাগরের নাকি অন্য কারো? মা, তুমি এটা জিজ্ঞেস করতে পারলে? একটা মেয়েকে তার মা যখন এই প্রশ্নটা করে, তখন মেয়েটা কতটা কষ্ট পায় তা বলে বোঝানো সম্ভব নয়।
এই প্রশ্নটা দিয়ে যে শুধু মেয়েটির পেটে থাকা সন্তানের পরিচয় জানতে চাওয়া হয় তা কিন্তু না। এই প্রশ্নটা দিয়ে মেয়েটির সতীত্বের উপরে প্রশ্ন ওঠে। আর প্রশ্নটা যদি স্বয়ং মেয়েটির মাই করে তাহলে কষ্টটা আরো কয়েক গুণ বেশি হয়। আরোহী, আমি তোর কাছে কিছু জানতে চেয়েছি। আমার পেটের সন্তানের বাবা সাগর, শুধু সাগর, শুনেছো তুমি? আপনি এখন অনেক খুশি তাই না? নীতি বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। বাবা কিছু না বলে শুধু নীতির মুখের দিকে তাকিয়ে রইল, তার সাথে বাবার চোখের কোণে জল। একটা কথা বলে রাখি, আমি বাড়ি থেকে চলে আসার পর থেকেই নীতি বাড়ির সবার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দেয়। যখন খুব বেশি দরকার হয় তখন শুধুমাত্র কথা বলে, তা আপনি করে। কি হলো, এভাবে তাকিয়ে রয়েছেন কেন? আর এখানেই বা বসে রয়েছেন কেন? যান তাদের বাড়িতে অনুষ্ঠান করুন। আপনি আর আপনারা সবাই আমার ভাইয়াকে ভুল বুঝে তাকে মেরেছেন, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছেন। যান গিয়ে আনন্দ করুন, নাচেন, গান। সেই দিন আমি কত করে বললাম আমার ভাইটা নির্দোষ। তোমরা আমার ভাইকে মেরেছো না। আমার ভাই এমন কিছু করতে পারে না। তোমাদের মার খেতে ওর খুব কষ্ট হচ্ছে, দয়া করে ওকে ছেড়ে দাও। কিন্তু তোমরা কেউ আমার একটা কথাও শুনলে না। আর এখন যখন সত্যটা জানতে পেরেছেন তখন চুপ করে বসে রয়েছেন। বাবা মাথা নিচু করে ফেলে। আর আপনারা দুজন এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? সবার চেয়ে তো আপনাদের বেশি খুশি হওয়ার কথা। আপনাদের চোখের শত্রু মিথ্যা অপবাদ নিয়ে মার বাড়ি থেকে বের হয়েছে, ওকে শান্তি মতো মারতে পেরেছেন। তাড়াতাড়ি ভালো ভালো রান্না বান্না করুন। নিধি শোন। চুপ, একদম চুপ। আপনাদের আমি বলেছি না আমার নাম ধরে ডাকবেন না। আমার নিষ্পাপ ভাইটাকে যেই দিন মেয়েটা রাস্তায় ফেলে রেখেছিলেন সেই দিনই আপনাদের বোন মেয়ে মরে গিয়েছে। শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে আর কখনো নাম ধরে ডাকবেন না, না হলে এর ফলাফল ভালো হবে না। বাবা কিছু না বলেই হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালো আর দরজার দিকে যেতে লাগলো। কোথায় যাচ্ছেন? নিশ্চয়ই অনুষ্ঠান করার জন্য জিনিসপত্র আনতে যাচ্ছেন তাই না? না, আমি আমার ছেলেকে খুঁজতে যাচ্ছি। আপনার ছেলে তো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, ওনাকে আবার কোথায় খুঁজতে যাচ্ছেন? আমি আমার এই ছেলের কথা বলছি না। তাহলে কার কথা বলছেন? আমি না, একদম না। সাগর ভাইয়ের নাম আপনি আপনার মুখ দিয়ে বের করবেন না। আপনি সেই দিন বলেছেন ওনাকে আপনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন। ওনার সাথে এই বাড়ির কোনো সম্পর্ক নেই, আর না আপনার সাথে। উনি শুধু আমার একার ভাই, শুধু আমার একার। শুনেছেন আপনি? বাবা নীতির চিৎকার শুনে কিছু সময় দাঁড়িয়ে গেল, তারপর আবার বাইরের দিকে হাঁটতে থাকে। কাকা, সাগরকে খুঁজতে গিয়ে কোনো লাভ হবে না। লাভ হবে কিনা তা আমি তোমার কাছ থেকে জানতে হবে। আমি সেইভাবে বলতে চাই নাই। আমি বলতে চাচ্ছি আপনি সাগরকে খুঁজে পাবেন না। কেন? কারণ সাগর হয়তো এই শহরে নেই, আর যদি এই শহরে থাকে তাহলে আপনি খুঁজে বের করতে পারবেন না। সাগর এই শহরে নেই কথা কে বলেছে তোমাকে? আমি এতদিন এই শহরের প্রতিটি জায়গায় সাগরকে খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। আর এর কথা শুনে বাবা অসহায়ের মতো দাঁড়িয়ে পড়ল। সাগর কোথায় আছে তা শুধু 4 জনই বলতে পারে। তুমি কাদের কথা বলছো? জয় আর ওর বন্ধুরা। আমি ওদের কাছে অনেকবার জিজ্ঞেস করছি, অনেক মিনতি করেছি, কিন্তু ওরা আমাকে কিচ্ছু বলা নাই। আপনি জিজ্ঞেস করলে হয়তো বলতে পারে। বাবার এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি মোবাইল বের করে ওদের 4 জনের বাবাকে ফোন করলো। ওদের সাথে করে নিয়ে আমাদের বাড়িতে চলে আসতে বললো। কিছু সময়ের মধ্যে জয় এবং বাকি সবাইকে নিয়ে ওদের বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে চলেও আসলো। কাকা, আমাদের এখানে ডাকা হয়েছে কেন? জয়, সাগর কোথায়? হঠাৎ আপনার সাগরকে প্রয়োজন হলো কেন? আরে রাজু, বুঝিস না? নিশ্চয় উনি আবার নতুন কোনো বুদ্ধি বের করেছে সাগরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কি মেয়ে রে বাবা, একটা ছেলেকে এত মার খাইয়ে তারপরেও নাকি ওর মন ভরে নাই। আর ওই মাথা নিচু করে আছে। জয়, আমি তোমার কাছে কিছু জানতে চেয়েছি। আমরাও তার কারণ জানতে চেয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কারণ বলবেন না ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না সাগর কোথায়। জয়, এইসব কি হচ্ছে? বড়দের সাথে কি কেউ এভাবে কথা বলে? তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? বাবা, আমি জানি বড়দের কিভাবে কথা বলতে হয়, কিন্তু বড় যদি ওনাদের মতো হয় তাহলে ওইভাবেই কথা বলতে হয়। শুনুন কাকা, আপনার কাছে সাগরের মূল্য না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আমাদের বন্ধুর অনেক মূল্য আছে। জয়, এবার আমি সাগরকে মারার জন্য নয়, বরং সাগরের কাছে ক্ষমা চাওয়ার জন্য ওকে খুঁজতেছি। প্লিজ তুমি বলো না
সাগর কোথায় আছে? ক্ষমা? কিসের ক্ষমা? আরে বুঝিস না, হয়তো আমাদের নায়িকা সব সত্যি কথা বলে দিয়েছে। কাকা, আমি এর আগে বহুবার আরোহীকে বলেছি, আর এখন সেই কথা আপনাকেও বলছি। সাগর কোথায় আছে আমরা কেউ জানি না। তোমরা না সেদিন সাগরকে নিয়ে গেলে, তাহলে তোমরা জানো না কিভাবে? জানি না, কারণ সাগর হাসপাতাল থেকে পালিয়ে গেছে। তাছাড়া যদি আমরা জানতাম তাহলেও বলতাম না সাগর কোথায় আছে। কেন বলতে না? কেন বলবো? দিনের পর দিন আপনার অত্যাচার সহ্য করতে, নাকি আপনার ছেলের হাতের মার খেতে? মার শুভর মুখ কালো হয়ে গেল। জয়, তুমি এসব কি বলছো? সাগরের মা তো সাগরকে কত আদর করে, আর ওর ভাই তো ওকে চোখের হারায়, আর তুমি কি না বলছো ওরা সাগরকে মারে, অত্যাচার করে? সাগরকে আদর করতেও নেই, আর ইনি কিনা সাগরকে চোখে হারায়। ওই তোরা শুনছিস কাকা এসব কি বলছে? আচ্ছা কাকা, আপনার মাথা ঠিক আছে নাকি একেবারে খারাপ হয়ে গেছে? জয়, এসব কি বলছো? আমার মাথা খারাপ হয়েছে মানে? আর তোমরা এবার হাসছো কেন? আপনি যা বললেন তা শোনার পর হাসবো না তো কি করব? আদর কিভাবে করে তা কি আপনার স্ত্রী জানে? আর কাউকে ভালোবেসে চোখে হারায় বা কি করে তা কি আপনার ছেলে শুভ জানে? মানে কি বলতে চাচ্ছ তুমি? আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাচ্ছি? না। সে কি রে, আপনাকে কেউ কিছু বলেনি? আপনার স্ত্রী আর আপনার নিজের ছেলে কেউ কিছু বলেনি? আর নিধি, তুমিও কি তোমার বাবাকে কিছু বলো নেই? প্রথমে মা ও ভাইয়ের দিকে, আর পরে নিধি দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বাবা তাকে দেখলো ওরা তিনজনে মাথা নিচু করে রয়েছে, এমন ভাব করছে যেন কিছু একটা লুকোচ্ছে। ওরা আমাকে কি বলবে? আর তুমি কিসের কথা বলছো? ঠিক আছে, আমি তাহলে বলি কিসের কথা বলছি। কাকা, আপনি মন দিয়ে শুনুন। তারপর জয় আমার সাথে করা মা আর ভাইয়ের অত্যাচারের কথা এক এক করে সব বাবাকে বলতে লাগলো। আর এও বলতে লাগলো কেন এবার তারা আমার উপরে অত্যাচার করেছে। বিশেষ করে সেদিন বিজয়ের জন্য নিধির মাথা ফাটার ঘটনাটা ভালো করে বলল। সবটা শোনার পর বাবা সবচেয়ে বড় ধাক্কা খেয়ে সোফায় বসে পড়ল। জয়, তুমি এসব সত্যি কথা বলছো? হ্যাঁ কাকা, আমি সত্যি বলছি। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার স্ত্রী আর ছেলেকে জিজ্ঞাসা করুন। বাবা ওদের দিকে তাকিয়ে দেখলো ওরা অশ্রু ভরা নয়নে জয়ের দিকে তাকিয়ে আছে। হয়তো এতদিন পর নিধির মাথা ফাটার আসল সত্যিটা শুনে নিজের মনের অপরাধ বোধ জেগে উঠেছে। পরপর দুইটা বড় সড়ো সত্যি কথা শুনে বাবার শরীরে চলার মতো শক্তি নেই। তবুও বাবা আস্তে আস্তে ভাই আর মায়ের দিকে এগিয়ে গেল। তারপর যা করলো তা হয়তো সেখানে কেউ ভাবতেই পারেনি যে বাবা এমন কিছু একটা করবে। তারপর দুজনে প্রায় কাছাকাছি দাঁড়িয়েছিল। শুভ, জয় যা বললো তা কি সত্যি? শুভ নিশ্চুপ। শুভ তো কিছু বলছে না, তাহলে তুমিই বলো জয় যা বলো তা সত্যি কিনা। মাও নিশ্চুপ। আমি তোমাদের কিছু একটা জিজ্ঞেস করেছি। আসলে আসলে বাবা ঠাস ঠাস করে ভাইয়ের গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি এত আসল নকল শুনতে চাই নাই, আমি শুধু হ্যাঁ বা না উত্তর জানতে চেয়েছি। দয়া করে তুমি ওকে মেরো না। ঠিক আছে, মারবো না, তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আসলে হয়েছিল কি, সেদিন যখন বাগানে উঠানে গিয়ে দেখলাম নিধির মাথা ফেটে রয়েছে, তখন নিধি কান্না করছে আর উপরের সাগর আশেপাশে কোথাও নেই। তাই কি? আমি কি তোমার কাছে এত কিছু জানতে চেয়েছি? আমি তো শুধু জানতে চেয়েছি জয় যা যা বললো সবকিছু সত্যি নাকি না। সেদিন ওই দৃশ্য দেখে আমার সাগরের উপর অনেক রাগ হয়েছিল। ভেবেছিলাম বাড়ি ফিরে আমি সাগরকে এর শাস্তি দেব, কিন্তু আমার আগেই শুভ বাড়িতে এসে সাগরকে মারতে শুরু করে। আর সেদিনের পর থেকে সাগরের উপর একটা চাপা রাগ জমে গিয়েছিল। তাই এরপর থেকে শুভ যখন কারণে অকারণে সাগরকে মারত, তখন আমি আর কিছুই বলতাম না। মা একটা দমে সবকিছু বলে ফেললো। মা কথা বন্ধ করার সাথে সাথেই মার গালেও ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। সি, তুমি মা, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো একটা মেয়েকে আমি আমার স্ত্রী ঘরে করে এনেছিলাম। সি। মা নিশ্চয় হয়ে মাথা নিচু করে রয়েছে। আর শুভ, শেষ পর্যন্ত তুইও তোর মায়ের পথে হাঁটলি। অবশ্য তোকেও কি বা দোষ দিব কেন? ছোট থেকে নিজের চোখের সামনে সাগরের উপর অত্যাচার হতে দেখে এসেছি, তাই এক সময় নিজে না চাইতো ওর উপর অত্যাচার করে ফেলেছিস। আসলে কি জানিস? শুভ ভাইয়াও চুপ করে মাথা নিচু করে আছে। নিধি, আমি নয় এই বিষয়ে কিছু জানতাম না, কিন্তু তুই তো সবটা জানতি।
তুই কি পারতি না আমাকে একবার সবকিছু জানাতে? আপনাকে সবকিছু জানি কি লাভটাই হতো, একটু বলবেন? কেন? আমি ওদের আটকাতাম, ওদের বারণ করতাম যাতে সাগরকে না মারে। আপনার কি মনে হয় না ওনারা আপনার কথা শুনতো? মুখের কথা না শুনলে মেরে শোনাতাম। তার ফল কি হতো জানেন? আমি 2 দিন বাড়িতে থেকে যখন 1 সপ্তাহের জন্য বাইরে চলে যেতাম, তখন শুরু হতো আমার নির্দোষ ভাইয়ের উপর ওদের দ্বিগুণ অত্যাচার। শুনলেন না একবার ভাই আপনার স্ত্রীর কর্মকাণ্ড আপনাকে বলার ফলে ভাইকে একদিন না খেয়ে থাকতে হয়েছিল, তার সাথে তো মায়ের আছেই। আর এইবার তো আপনার স্ত্রীর সাথে আপনার ওই গোন্ডা ছিল যুক্ত ছিল। ভাইয়া যদি আপনাকে সব কিছু বলে দিত তাহলে আপনার কি মনে হয় ওরা ওকে জীবিত ছেড়ে দিত? এমনিতে ওদের অত্যাচারে ভাইয়ের জীবন পিছিয়ে গিয়েছিল। আর আপনাকে বললে তো নিশ্চয়ই ওরা ভাইয়াকে মেরে আত্মহত্যার রূপ দিয়ে দিত। তারপর আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া আমার কাছ থেকে কথা নিয়েছিল, তাই আপনাকে বলতে পারিনি। আমাকে এইসব না বলে ভালোই করেছিস। সত্যি বলছি, আমাকে না বলে তুই অনেক ভালো করেছিস। নাহলে সত্যি ওরা আমার ছেলেটাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে আত্মহত্যার রূপ দিয়ে দিত। আসলে দোষ তোর নাই আর ওদেরও না, দোষ আমার নিজের। আমি সবসময় নিজের ব্যবসা নিয়ে বাইরে থেকেছি। ভেবেছি আমার ঘরে আমার স্ত্রী তো আছেই, ও নিশ্চয়ই আমার সন্তানদের দেখে রাখবে, তাদের ভালো শিক্ষা দেবে। তাই আমি আর তেমন ভাবে নিজের ঘরে নিজের সন্তানদের দেখি নাই, যার ফলস্বরূপ আজকে আমাকে এই দিনটি দেখতে হচ্ছে। আমি সবসময় জানতে চেয়েছি ওরা ভাইয়াকে এমন মারি কেন, কেনই বা ভাইয়াকে মায়ের তো অবহেলা করে। এই 2টা প্রশ্নের উত্তর সবসময় খুঁজতে চেষ্টা করেছি, কিন্তু আজকে জানতে পারলাম আমি নিজেই আমার ভাইয়ের এত কষ্টের কারণ। আমার জন্যই আমার ভাই এতগুলো বছর পশুর মতো মার খেয়েছে। ভাইয়া হয়তো জানতো আমি এই কথাগুলো জানলে কষ্ট পাবো, তাই কোনোদিন আমাকে জানতেও দেয় না। জয় বাবা, দয়া করে বল না আমার ছেলেটা কোথায়? ওকে মেরে আমি যে পাপ করেছি, তারপর ওর সামনে যার মুখ আমার নেই। কিন্তু এই বাবার মনকে বোঝায় কি করে বলো? ও যে তার সন্তানের জন্য কাঁদছে। জানি তোমরা ভাবছো তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, আবার মেরে রাস্তায় ফেলে রেখেছিলাম। তাকে কেনই বরাবর ছেলে ছেলে বলছে, কিন্তু কি করবো বলো? এত বছর তো আমি ওকে লালন পালন করেছি। সে অন্য কোথায় যে আমি ওর জন্য কিছু করতে পারি নাই। আমার জন্য ওকে দুঃখ সহ্য করতে হয়েছে, কিন্তু তাও তো ওকে অন্তত ভাত খাইয়ে বাঁচিয়ে রেখেছিলাম। প্লিজ বাবা বলো না সাগর কোথায়? কাকা, আমরা সাগরের খোঁজ জানি না। বাবা তোমরা অন্তত আমার কাছে মিথ্যা কথা বলো না। আমার চারিপাশে মানুষ আমাকে এত মিথ্যা কথা বলেছে যে এখন আর আমার মিথ্যা কথা শোনার মতো শক্তি নেই। তোমরা যদি চাও আমি তোমাদের বন্ধুর সামনে যাব না, দূর থেকে সাগরকে এক নজর দেখে চলে আসবো। তবুও বাবা একবার বলো না সাগর কোথায় আছে? আমরা সত্যি বলছি, আমরা সাগরের ঠিকানাও জানি না। বুঝেছি, তোমরা আমার কথা এখনই বিশ্বাস করছো না। আমি তোমাদের 4 জনের সামনে হাত জোড় করছি। তোমরা আমাকে তোমার বন্ধুকে মারার যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। তবুও অন্তত আমাকে আমার ছেলেটাকে এক নজর দেখতে দাও। আমি কথা দিচ্ছি, ওকে আমি এক নজর দেখে চলে আসবো। এবার সবাই নিশ্চুপ। বাবা কান্না করতে করতে সবাই গিয়ে বসলো। নিধি কান্না করতে করতে ঘরে চলে গেল। জয় নিশ্চুপ। বাবা জয় এবং বাকিদের সামনে হাত জোর করে কান্না করে দিল। কাকা, আপনি এসব কি করছেন? প্লিজ কাকা, আমাদের সামনে হাত জোর করিয়েন না, এতে আমাদের গুনাহ হবে। বিশ্বাস করুন কাকা, আমরা সত্যি বলছি, আমরা জানি না সাগর কোথায় আছে, কেমন আছে। আপনার যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে এই চিঠিটা পড়ুন। সাগর আমাদের জন্য এই চিঠিটা লিখে সেদিন রাতেই চলে গিয়েছে। জয় বাবাকে সেই চিঠিটা দিল। বাবা চিঠিটা পড়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, সাগর বাবা তুই কোথায় চলে গেলি? আমাকে কি একবার তোর কাছে মাপ চাইবার সুযোগটাও দিবি না? আমি তোর উপর বিশ্বাস না করে তোকে মেরে যে ভুল করেছি তার শাস্তি দয়া করে আমাকে এইভাবে দিস না। তুই যেখানে আসিস না কেন দয়া করে ফিরে আয়, দয়া করে তুই ফিরে আয়। বাবা কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। বাবার এমন কান্না দেখে সেখানে উপস্থিত সবার চোখে জল আসলো। কিছু সময় পর জয়ের বাবা আমার পালিত বাবাকে বলল, চেয়ারম্যান সাহেব, আমরা তাহলে এখন আসি। জয় যদি সাগরের কোনো খোঁজ জানতে পারে তাহলে আমরা নিশ্চয়ই আপনাকে জানাবো। বাবা নিশ্চুপ। তারপর একে একে জয়, রাজু, রিয়াদ, সিয়াম আর ওদের মা বাবা চলে গেল। তারপর আরোহীর মা বাবা বাবার সামনে গেল।
আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিয়েন। আমরা না জেনে আপনার ছেলের উপর বদনাম দিয়েছি, শুধু শুধু তাকে সমাজের সবার সামনে অপমান করিয়েছি, আপনার আর আপনার ছেলের হাতে ওকে মার খাইয়েছি। জানি আমাদের মেয়ের কথা শুনে আমরা যা করেছি তা ক্ষমার যোগ্য না, তারপরেও সম্ভব হলে আমাদের ক্ষমা করে দিন। আরোহীর মা বাবা কথাটা শেষ করে দরজার দিকে হাঁটতে লাগলো। আমার পালিত বাবা এখনই নির্বাক হয়ে দরজার দিকে তাকিয়ে রয়েছে। আরোহী তার মা বাবাকে চলে যেতে দেখে দৌড়ে তাদের কাছে চলে গেল আর বলল, মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? চলো, আমিও তোমাদের সাথে যাব। এই কথার উত্তরে আরোহীর বাবা আরোহীকে যা বলল তা শুনে আরোহীর পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। হয়তো আমার সাথে আরোহী যা করেছে তার যোগ্য ফলের এই শাস্তি। তা বন্ধুরা, এরপরে কি হয়েছিল